গল্প ফ্লেকাচো। কলমে সাদিয়া শওকত বাবলি। পঞ্চম পর্ব। দিনের আলো ফুটেছে। রাতের আঁধারকে বিদায় জানিয়ে আকাশে সূর্যটা উকি দিতে শুরু করেছে ধীরে ধীরে। রূপন্তীর ঘুম ভাঙল মাত্রই। অবশ্য সকালে একটু তাড়াতাড়ি ওঠার অভ্যাস তার। আর এ অভ্যাস না হয়েও কি উপায় আছে কোনো? সকালে উঠে নাস্তা তৈরি করে নিজে খেয়ে বিভানকে খাইয়ে তারপর আবার কাজে যেতে হয়। কলেজে ক্লাস একটু দেরিতে শুরু হলেও লাইব্রেরি খুলে দেয় সকাল সকালই। বিয়ে না হয়েও এদেশে এসে যেন সংসার পেতেছে সে। তবে আজ একটা বিষয়ে রূপন্তী একটু অবাকই হয়েছে বটে। এ বাড়িতে আসার পর থেকে এমন কোনো রাত নেই যে বিভান কোনো না কোনো ঝামেলা করেনি আর তার শান্তির ঘুম হারাম করেনি। কিন্তু আজ কি হলো? আজ পুরো রাতে ছেলেটা না কোনো ঝামেলা করেছে আর না তাকে জ্বালিয়েছে। ফলস্বরূপ বেশ ভালো একটা ঘুম হয়েছে রূপন্তীর। মেয়েটা নিজ মনে বিভিন্ন কথা চিন্তা করতে করতেই ফ্রেশ হয়ে নিল। ঢুলু ঢুলু পায়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। দরজায় কি লাগানো বা কি লেখা অতশত খেয়াল করল না সে। প্রতিদিনের ন্যায় নিজ কক্ষ থেকে বেরিয়েই হাই তুলতে তুলতে গেল রান্নাঘরের পানে। বিভান হতাশ হলো। সেই ভোর রাত থেকে সে উকি দিয়ে তাকিয়ে রয়েছে রূপন্তীর দরজার পানে যে কখন মেয়েটার ঘুম ভাঙবে আর কখন সে দরজা খুলে তার লেখাটা দেখবে। অথচ মেয়েটা তার সকল আশায় পানি ঢেলে কাগজটার পানে তাকালই না। হাই তুলতে তুলতে চলে গেল রান্নাঘরে। কিন্তু রূপন্তীকে ওই কাগজটা দেখানো যে একান্ত প্রয়োজন। নয়তো সে নিজের মনের ভাব প্রকাশ কি করে করবে? গতরাতে কত ভেবে এইভাবে ভালোবাসা প্রকাশের উপায় বের করেছে সে। এখন তাও যদি বিফলে যায় তাহলে তো ঝামেলা। বিভান জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল। অতঃপর জোর কদমে গিয়ে ঢুকল রান্নাঘরে। রূপন্তী ছেলেটার পানে তাকালো একবার, অতঃপর আবারও নিজের কাজে মনোযোগী হলো। বিভান উসখুস শুরু করলো। কথাটা যে সে কিভাবে মেয়েটাকে বলবে তাই ভেবে পাচ্ছে না। কতক্ষণ মনে হচ্ছে সাধারণ তিনটা শব্দই তো বলবে সে। আমি তোমাকে ভালোবাসি, এ আর এমন কি? কিন্তু বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছে। গলা শুকিয়ে আসছে। বিভানের এবার নিজের উপরে নিজেরই বিরক্ত লাগছে বেশ। সে যে এতটা ভীতু আগে জানা ছিল না। ছেলেটা আরও একটু সময় নিল। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার দরজায় ওটা কিসের কাগজ ঝুলানো? রূপন্তীর ভ্রু কুঁচকে এলো। কপাল কুঁচকে শুধালো, দরজায় আবার কিসের কাগজ থাকবে? তা আমি কিভাবে জানবো? দেখলাম তোমার দরজায় একটা কাগজ ঝুলানো। গিয়ে দেখে এসো কিসের কাগজ। রূপন্তী ততটা পাত্তা দিল না বিভানের কথায়। আটা মাখাতে মাখাতে জবাব দিল, যে কাগজ হওয়ার হোক তো। পরে যখন রুমে যাব তখন দেখে নেব। এখন কাজ আছে অনেক। না, এখনই দেখতে হবে তোমাকে। বিভান কিছুটা উত্তেজিত হয় কথাটা বলল। কপালের ভাঁজ গাঢ় হলো রূপন্তীর। আটা মাখানো ছেড়ে সে তাকালো বিভানের পানে। সন্দিহান স্বরে প্রশ্ন করল, কেন? বিভান অপ্রস্তুত হলো। আমতা আমতা করে বলল, এমনি, আমার মনে হলো তোমার এখনই দেখা প্রয়োজন তাই। তাড়াতাড়ি দেখে এসো। না পরেই দেখব। কাজ শেষ করে গিয়ে। রূপন্তী আবারও আটা মাখানো শুরু করল। অধৈর্য হয়ে পড়ল বিভান। এই মেয়েটা চাইছেটা কি এখন? এমনি তার মনের কথা জেনে রূপন্তীর প্রতিক্রিয়া কি হবে? মেয়েটা কি উত্তর দিবে? সে কি মেনে নিবে বিভানকে নাকি প্রত্যাখ্যান করবে? এসব ভেবে ভেবে অস্থির হয়ে উঠছে ছেলেটা। চিন্তায় চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। এর মধ্যে আবার এই মেয়ে আরো সময় নিতে চাইছে। বলছে কিনা কাজ শেষ হলে গিয়ে দেখবে। বিভান আর অপেক্ষা করতে পারল না। এগিয়ে এসে খপ করে ধরল রূপন্তীর এক হাত। হকচকিয়ে উঠল মেয়েটা। তড়িৎ গতিতে তাকালো ছেলেটার পানে। চোখ বড় বড় করে বলল, এ কি করছেন? আমার হাত ধরেছেন কেন? তোমাকে এখনই দেখতে হবে। তুমি পরে দেখবে সেই অপেক্ষা আমি আর করতে পারবো না। কথাটা বলেই বিভান রূপন্তীর হাত টানাটানি শুরু করল। মেয়েটা বিরক্ত হলো। হাতটা ছাড়িয়ে নিতে চাইল বিভানের হাতের ভাঁজ থেকে। নাক মুখ কুঁচকে বলল, আগে হাতটা তো ছাড়ুন। আমি একা একাই যেতে পারবো সেখানে। আপনার নিয়ে যেতে হবে না। কে শোনে কার কথা? বিভান এক প্রকার টেনে হিচড়েই রূপন্তীর কক্ষের সম্মুখে নিয়ে এলো তাকে। সাথে সাথে কপাল কুঁচকে এলো মেয়েটার। তার দরজায় এসব কি লেখা? একটা বর্ষর সাদা কাজ টানানো রূপন্তীর দরজার সাথে। সেখানে আবার কালো কালিতে বেশ বড় বড় করে লেখা, 143। একটা সংখ্যা মাত্র।
এ সংখ্যার মানে কি? আর এটা তার দরজার সাথে টানানোরই বা মানে কি? এর চেয়েও বড় কথা হলো এটা তার দরজার সাথে লাগিয়েছে কে? এ বাড়ির ভিতরে থাকে শুধুমাত্র বিভান এবং রূপন্তী। হ্যারি আর এরিক এখানে থাকলেও তারা থাকে বাড়ির বাইরে বাগানের কোণে 2 কক্ষ বিশিষ্ট আলাদা এক ঘরে। রূপন্তী তো এ কাগজ লাগায়নি, তাহলে কে লাগিয়েছে? বিভান। এছাড়া তো আর কাউকে মনে হচ্ছে না। যদিও এ বাড়িতে একটা পচা ভূতের উপদ্রব রয়েছে, তবে সে তো কখনো রূপন্তীর কক্ষের সম্মুখের দরজা থেকে ঢোকে না। সে ঢোকে বারান্দার দরজা থেকে। তাছাড়া রূপন্তীর মনে বেশ গাঢ় সন্দেহ রয়েছে সে লুচ্চা ভূতটা আর কেউ নয়, স্বয়ং বিভান নিজেই। শুধুমাত্র হাতে প্রমাণ নেই বলে সে কিছু বলতে পারছে না। রূপন্তী কটমট করল, দাঁতে দাঁত চেপে শুধালো, আমার দরজায় এটা কে লাগিয়েছে? নিশ্চয়ই আপনি। এলোমেলো দৃষ্টি ফেলল বিভান। নিজের কথা স্বীকার করবে না ভেবেও মতো পরিবর্তন করল। এত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে, এত যুদ্ধ জয় করে নিজের মনের ভাব প্রকাশ করে শেষে যদি তা স্বীকারই না করে তাহলে মেয়েটা জানবে কিভাবে এটা কার লেখা? বিভান ঢোক গিলল। আমতা আমতা করে বলল, 143 এর মানে কি? নিশ্চয়ই ভালো কিছু না। ভালো কিছু হলে অবশ্যই আমার দরজায় লিখতেন না। বিভান নির্বাক, হতবাক, হতাশ। এত কষ্ট করে সে এত বুদ্ধি করে 143 সংখ্যাটা লিখল, অথচ এই মেয়ে কিনা এর মানেই বুঝল না। অবশ্য এ সংখ্যাটার মানে সেও জানত না। একদিন অনলাইনে ঘুরতে ঘুরতে এই সংখ্যাটা পেয়েছিল, যেখানে লেখা ছিল নিজের মনের ভাব প্রকাশের জন্য, তাই এই সংখ্যাটাকেই কাজে লাগিয়েছিল বিভান। কিন্তু সেখানেও ব্যর্থ। রূপন্তী তো এর মানেই জানে না। তপ্ত নিঃশ্বাস ফেলল বেচারা। তার ভাবনার মধ্যেই মেয়েটা এগিয়ে গিয়ে দরজা থেকে ছিঁড়ে ফেলল কাগজটা, অতঃপর সেটা গুছিমুছি করে ছুঁড়ে মারল বিভানের পানে। কিছুটা চড়া গলায় বলল, আপনার 143 আপনার কাছেই রাখুন। আমার দরজায় আর কখনো এসব আউল ফাউল সংখ্যা লাগাবেন না, সাবধান। আমি যাচ্ছি, আমার কাজ আছে অনেক। রূপন্তী হনহন করে আবার চলে গেল রান্নাঘরের পানে। বিভান মেঝে থেকে তুলল মেয়েটার একটু আগের ছুঁড়ে মারা কাগজটা। অতঃপর কাগজের গুছিমুছি খুলে অসহায় দৃষ্টিতে চেয়ে রইল সংখ্যাটার পানে। মেয়েটা বুঝল না তাকে। বিকাল গড়িয়ে সময়টা প্রায় সন্ধ্যার দিকে। চারদিকটা আবছা আঁধারে ঢেকে যেতে শুরু করেছে। সূর্যটা রক্তিম বর্ণ ধারণ করে স্থান করে নিয়েছে আকাশের এক কোণে। নিজেদের কাজ শেষে বিভান এবং রূপন্তী বাড়ি ফিরল কেবলই। জুতা খুলে একসাথেই দুজন ঢুকল ভিতরে। রূপন্তী নিজ কক্ষের পানে পা বাড়াতেই তার পিছু ডাকল বিভান। মেয়েটা থমকে দাঁড়ালো। পিছু ফিরে শুধালো, কিছু বলবেন? বিভান নিজের পকেট ঘেঁটে একটা কাগজের টুকরা বের করে আনল। সেটা রূপন্তীর পানে বাড়িয়ে দিয়ে বলল, তুমি নাকি অনেক ভালো ছাত্রী। এই অঙ্কটার সমাধান করে দিও তো। রূপন্তী কাগজটা হাতে নিল। দেখতে পেল সেখানে বেশ গোটা গোটা অক্ষরে লেখা। বিভান চলে গেল নিজ কক্ষের পানে। রূপন্তী ওই স্থানে দাঁড়িয়েই অঙ্কটা নিয়ে ভাবল কিছুক্ষণ। আর সমাধানও পেয়ে গেল। দ্রুত সে ব্যাগ থেকে কলম বের করে ওই প্রশ্নের নিচেই সমাধান করা শুরু করল। উত্তর সম্ভবত মিলে গেছে। বিশ্বজয়ের হাসি হাসল রূপন্তী। কাগজটা নিয়ে হেলেদুলে গিয়ে দাঁড়ালো বিভানের কক্ষের সম্মুখে। হাত উঁচিয়ে দরজায় টোকা দিয়ে বলল, আপনার অঙ্ক নিন। সমাধান করে ফেলেছি। বিভান কক্ষে ঢুকে কেবলই শরীরে জড়ানো শার্টটা খুলে একটা টি শার্ট জড়িয়েছিল। প্যান্ট এখনো পাল্টাতে পারেনি। তবে রূপন্তী অঙ্কের সমাধান করতে পেরেছে শুনে সেই অবস্থায় বেরিয়ে এলো সে। মেয়েটা ওষ্ঠে বিস্তর হাসি ঝুলিয়ে কাগজটা বাড়িয়ে দিল বিভানের পানে। উৎফুল্ল কণ্ঠে বলল, কি ভেবেছিলেন আমি এর সমাধান করতে পারবো না? সামান্য একটা অঙ্ক। নিন, সমাধান করে দিয়েছি। বিভান রূপন্তীর হাত থেকে কাগজটা নিতেই মেয়েটা ভেঙচি কাটল। হেলেদুলে পা বাড়ালো নিজ কক্ষের দিকে। হতাশার নিঃশ্বাস ফেলল বিভান। মেয়েটা এবারেও বুঝল না তাকে। এ অঙ্কের উত্তর আই লাভ ইউ, এটা মানেই তো আই লাভ ইউ। এটুকু সহজ কথাও মেয়েটা বুঝল না। বিভান বুঝে পাচ্ছে না ওই রূপন্তী নামক মেয়েটা মাথা মোটা নাকি তার ভাগ্য খারাপ কোনটা। কিন্তু আজ সারাদিনের প্রচেষ্টায় এইটুকু বুঝেছে এভাবে বলে বা এভাবে মনের ভাব প্রকাশ করে কাজ হবে না কোনো। এবার তাকে অন্য কিছু করতে হবে। বর্ষর কিছু রৌদ্রোজ্জ্বল সুন্দর একটা দিন।
প্রাকৃতিটা আজ যেন অন্যান্য দিনের তুলনায় আজ একটু বেশিই সুন্দর লাগছে। এই সৌন্দর্যতা অনুভব করেই ইমাদ, দলা, জ্যাক, এলিনা সিদ্ধান্ত নিয়েছে তারা বনভোজন করবে। কাছে পিঠেই সমুদ্র সৈকতে তাঁবু গেড়ে সারাদিন সমুদ্র বিলাস করবে। আজ সরকারি ছুটি থাকায় রূপন্তীও আর না করেনি। এমনিতেও এ দেশে এসে তার ঘোরাঘুরি হয়নি তেমন। এদেশের প্রাকৃতিকে ততটা ভালোভাবে অনুভব করা হয়নি। তাও এই বনভোজন উপলক্ষে অন্তত তার একটু প্রকৃতি দেখা হোক। আর বিভান, সে তো যখন শুনেছে রূপন্তী যাচ্ছে তখন থেকেই রাজি। আগে হলে একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু এখন রূপন্তী যেখানে সেও সেখানে। নিজেদের পরিকল্পনা অনুযায়ী তাঁবু, খাবার, পানি এবং প্রয়োজনীয় অন্য সব জিনিসপত্র নিয়ে সকলে সকাল সকালই এসে হাজির হলো বিভানের বাড়িতে। এখান থেকে বিভানের গাড়িতে করেই তারা সকলে একসাথে রওনা দিবে সমুদ্রের উদ্দেশ্যে। এখান থেকে বিভানের গাড়িতে করেই তারা সকলে একসাথে রওনা দিবে সমুদ্রের উদ্দেশ্যে। বিভানের সংগ্রহে একটা ছাদ খোলা জিপ গাড়ি রয়েছে। এমনিও খুব একটা ব্যবহার নেই তার। বাড়ির গ্যারেজেই পড়ে পড়ে শরীরে ধুলো জমেছে সে গাড়ির। শখের বশে গাড়িটা কিনলেও বিভান অনেকবার ভেবেছিল বিক্রি করে ফেলবে। পরে আবার কি ভেবে যেন বিক্রি করা হয়নি। যাক, তাও আজ সমুদ্র বিলাসে যেতে গিয়ে সে গাড়ির ব্যবহার করা যাবে। ছাদ খোলা গাড়িতে হই হুল্লোড় করতে করতে পৌঁছে যাওয়া যাবে প্রকৃতির নিকটে। সকাল সকাল সবাই চলে আসতে আর দেরি করতে চাইল না কেউ। সবাই মিলে উঠে বসল গাড়িতে। ড্রাইভিং সিটে বিভান, তার পাশেই ইমাদ, আর বাকিরা সবাই পিছনে। তবে রূপন্তী অবস্থান বিভানের ঠিক পিছনে, তার সিটের সাথে লাগোয়া সিটে। বিভান গাড়ি স্টার্ট করল। ইমাদ গাড়ির সাউন্ড সিস্টেমে গান ছাড়তে গিয়েও থেমে গেল। ঘাড় বাঁকিয়ে তাকালো পিছনের দিকে। সকলের উদ্দেশ্যে বলল, কৃত্রিম বাদ্যযন্ত্রের তালে গান শোনার থেকে এমনি খালি গলায় গান শোনা যাক আজ। কিন্তু গান গাইবে কে? জ্যাক কপালে ভাঁজ ফেলে প্রশ্নটা করল। ইমাদ তৎক্ষণাৎ তাকালো রূপন্তীর পানে। উৎফুল্ল হয়ে বলল, কেন রূপন্তী গাইবে? বাংলাদেশী হয়েও বলতে গেলে বাংলা গান আমাদের শোনাই হয় না। তাও এই উছিলায় একটা বাংলা গান শোনা হবে। একটু থামল ইমাদ। ফের বলল, একটা সুন্দর দেখে বাংলা গান শোনাও তো রূপন্তী, শুনি আমরা। রূপন্তী কিঞ্চিত অপ্রস্তুত হল। আমতা আমতা করে বলল, আমি গান টান তেমন পারি না। তাছাড়া আমার গানের কণ্ঠ ভালো নয়। যা পারো তাই গাও নির্দ্বিধায়। আমরা তো এখানে কোনো গানের প্রতিযোগিতা শুরু করিনি যে ভালো খারাপ বিচার করব। যে যেমনটা পারবে সে তেমনটাই গাইবে। একে একে আমরা সবাই গাইব। তবুও পুরো কথাটা আর শেষ করতে পারল না রূপন্তী। দোলা, জ্যাক এবং এলিনাও তাকে ধরল গান গাওয়ার জন্য। সকলের অনুরোধের মুখে পড়ে মেয়েটা আর না করতে পারল না। একটু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে সে গান ধরল। ভালোবেসে, সখী, নিভৃতে যতনা। আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে, তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে, আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। এইটুকু গে থামল রূপন্তী। গানটা যে তার খুব একটা ভালো হয়েছে তেমন নয়, আবার যে খুব খারাপ হয়েছে তেমনও নয়। মোটামুটি চলে আর কি। তবুও বিভান বাদে হাত তালি দিল সবাই। ইমাদ বেশ গদগদ হয়েই বলল, কে বলেছে তুমি গান পারো না? বেশ সুন্দর গেয়েছ। তোমার কণ্ঠে সত্যিই মুগ্ধতা রয়েছে। রূপন্তী লাজুক হাসল। বাতাসে উড়তে থাকা চুলগুলো কানের পিছনে গুজতে গুজতে বলল, ততটাও সুন্দর হয়নি যতটা আপনি বলছেন। আরে না না, সত্যিই অনেক সুন্দর হয়েছে। তোমার কণ্ঠের তারিফ করতে হয়। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হল। গাড়ি চালাতে চালাতেই সে একবার তাকালো পাশ ফিরে। এই ছেলের সব কিছুতেই বাড়াবাড়ি। আদিক্ষেতা দেখলে যেন গা জ্বলে যায়। রূপন্তীর লাজুক ভঙ্গিতে কিছু একটা বলতে চাইল বোধহয়, কিন্তু তার আগেই তার মুখ বন্ধ করে দিয়ে বিভান বলল, প্রশংসা করলেও একটা সীমার মধ্যে কর ইমাদ।
এতটাও বাড়িয়ে বাড়িয়ে বলিস না যাতে বদহজম হয়ে যায়। এমনিই সমুদ্র তীরে যাচ্ছি। ওখানে গিয়ে বারবার ওয়াশরুমে দৌড়ানোটা সম্ভব হবে না। রূপন্তীর মুখটা চুপসে গেল। ভিতরে ভিতরে কিছুটা লজ্জাও পেল। সে জানে তার গানের গলা ভালো নয়, সে ভালো গাইতে পারে না, তার জন্য এই লোক এভাবে বলবে। ঠিক এই জন্যই সে গান গাইতে চায়নি, কিন্তু ইমাদ শুনল না। এখন কেমন সকলের সম্মুখে তাকে লজ্জায় পড়তে হল। জ্যাক বুঝল পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। এভাবে চললে তাদের বনভোজন শোকে যাত্রায় পরিণত হতে সময় লাগবে না বেশিক্ষণ। পরিস্থিতি সামাল দিতে সে বলল, এবার তাহলে আমি গান গাই তাহলে। সবাই সায় জানালো জ্যাকের কথায়। গান শুরু করল ছেলেটা। একে একে জ্যাক, এলিনা, ইমাদ এবং শেষে গান গাইল দোলা। সকলের মধ্যে দোলার গানটা সুন্দর হয়েছে বেশ। মেয়েটার গলাও বেশ মিষ্টি। রূপন্তী বেশ প্রফুল্লতার সাথেই বলল, অসাধারণ দোলা, তুমি যে এত সুন্দর গান গাইতে পারো আমার তো জানাই ছিল না। দোলা লাজুক হাসল। জ্যাক এবং এলিনাও তার প্রশংসা করল বেশ। মেয়েটা বাংলা গান গাওয়ায় তারা গানের কথাগুলো তেমন ধরতে না পারলেও সুর ভালো লেগেছে। তবে দোলা যার প্রশংসার সবচেয়ে বেশি অপেক্ষায় ছিল, যার প্রশংসা শোনার জন্য ছটফট করছিল, সে শুধুমাত্র বলল, সুন্দর হয়েছে। দোলার খারাপ লাগল কিছুটা। রূপন্তীর বেলায় এত প্রশংসা আর তার বেলায় সুন্দর হয়েছে এইটুকু বলতেও যেন কষ্ট হয়ে গেছে। এতক্ষণ তার চোখে মুখে ধারণ করা লাজুক ভঙ্গিমা সরে গেল তৎক্ষণাৎ। সেখানে জায়গা করে নিল একরাশ বিষণ্ণতা। অবশ্য এখানে ইমাদের দোষ নেই কোনো। সে তো জানেও না মেয়েটার মনের কথা। মেয়েটার পানে কখনো তেমনভাবে ফিরেও দেখে না। এক্ষেত্রে যা দোষ সব দোলার। সেই ফুটবল ইমাদের প্রতি একতরফা ভালোবাসে সে ছেলেটাকে। ছেলেটা তো তাকে কখনো ভালোবাসতে বলেনি। এমনকি ইমাদ রূপন্তীকে পছন্দ করে এই সত্যিটা বোঝার পরও সে সরে আসতে পারেনি। ভুলতে পারেননি ইমাদকে। মনের মধ্যে একটা আশা থেকেই গেছে ইমাদ রূপন্তীকে পছন্দ করলেও রূপন্তী তো পছন্দ করে না। মেয়েটার আচার আচরণে তেমনটা কখনো মনে হয়নি। দীর্ঘশ্বাস ফেলল দোলা। হৃদয়ে একরাশ বিষণ্ণতা নিয়ে সে তাকালো খোলা আকাশের পানে। সকলের গানের পালা শেষ হওয়ার পরপরই জ্যাক তাকালো বিভানের পানে। গলা বাড়িয়ে বলল, এবার তুই গান ধর বিভান। বিভান থমথমে কণ্ঠে জবাব দিল, আমি গাড়ি চালাচ্ছি। তাতে কি হয়েছে? গাড়ি চালাতে চালাতে গান গা। সমস্যা কি? দুর্ঘটনা ঘটতে পারে। ইমাদ পাশ থেকে একটা খোঁচা মারল বিভানকে। অতঃপর বলল, এক কলি গা, জাস্ট এক কলি। তাছাড়া রাস্তাও ফাঁকা এখন। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই তেমন। বিভান লুকিং গ্লাসে একবার দেখে নিল রূপন্তীর মুখখানা। পিছনে বসে সে হেসে হেসে কথা বলছে দোলা এবং এলিনার সাথে। এদিকে আপাতত তার খেয়াল নেই কোনো। বিভান কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল মেয়েটার পানে। অতঃপর গেয়ে উঠল, ভাবতে ভাবতে তারে আমি চোখ বুজিয়া জড়াই ধরি। চোখ মেলিয়া দেখি আমি, সে যে বুকে নাই। এইটুকু গেয়েই থেমে গেল বিভান। রূপন্তী, এলিনা এবং দোলা অবাক চোখে তাকালো তার পানে। ছেলেটা সত্যিই অসাধারণ গান গায়। আর কণ্ঠ, মনে হচ্ছে এ কণ্ঠে যেন জাদু আছে, কোনো হৃদয় নাড়িয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে। এলিনা এবং দোলা প্রফুল্লতার সাথে বিভানের প্রশংসা করলেও রূপন্তী প্রশংসা করল না। গানটা ভালো লেগেছে বেশ, তবে একটু আগের অপমানের কথাও ভুলে যায়নি সে। গান ভালো লাগুক না, যেন গোটা মানুষটাকেই ভালো লাগুক, রূপন্তী তা বলবে না, কখনো না। মেয়েটা সকলের এত গান প্রশংসাকে উপেক্ষা করে ব্যাগ থেকে চকলেট বের করল এক বাক্স। সকলকে একটা একটা চকলেট দিয়ে শেষে একটা চকলেট বাড়িয়ে দিল বিভানের পানে। ছেলেটা হাতে নিল না চকলেটটা। তৎক্ষণাৎ মুখ হা করে বুঝাল, মুখে দিয়ে দাও। অবাক হল সকলে। যে ছেলে চকলেট বা মিষ্টি জিনিস পছন্দ করত না, সে সেদিন চকলেট খেয়েছে, আজ আবার খাইয়ে দিতে বলছে। ইমাদ, জ্যাক, এলিনা এবং দোলা গোল গোল চোখে তাকালো বিভানের হা করা মুখ পানে।
বিরক্ত হলো ছেলেটা। সে কি এমন করেছে? শুধু হা করে রূপন্তীকে চকলেটটা খাইয়ে দিতে বলেছে এই তো। কিন্তু সকলে যেভাবে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে যেন সে কি না কি করে ফেলেছে। বিভান কপাল কুঁচকাল। গম্ভীর কণ্ঠে বলল, এভাবে তাকিয়ে থাকার কি আছে? গাড়ি চালাচ্ছিলাম তাই মুখে দিয়ে দিতে বলেছি। সবাই বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও ইমাদ নিতে পারল না। এমনিও বিভানের আচার আচরণ ইদানিং সন্দেহজনক। রূপন্তী মেয়েটার সাথে যেন সারাক্ষণ ছায়ার মতো লেগে থাকে। আচ্ছা, বিভানও কোনোভাবে রূপন্তীকে পছন্দ করে না তো? করতেও পারে। মানুষ কখন কার উপর ফুরবল হয়ে পড়বে কেউ জানে না। হোক সে শত্রুর মেয়ে। মেয়ে তো। আর মানুষ স্বভাবতই বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয় বেশি। ইমাদের হৃদয় কাঁপল। এমন নয় যে সে আগে প্রেম করেনি, কোনো নারীর সাথে সম্পর্কে জড়ায়নি। সে এর পূর্বে এ দেশীয় 2 নারীর সাথে সম্পর্কে জড়িয়েছে, আবার ঠুনকো কারণে তাদের সাথে বিচ্ছেদও ঘটেছে। তবে কখনো তেমন কষ্ট হয়নি, হারানোর ভয়ে জাগেনি হৃদয়ে যেমনটা রূপন্তীর ক্ষেত্রে জাগে। হয়তো ওই নারীদের কখনো ইমাদ ভালোবাসতে পারেনি। আর রূপন্তীকে ভালোবাসেছে। ছেলেটা রূপন্তীর হাত থেকে বিভানের চকলেটটা নিয়ে নিল। চকলেটের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, ওর মুখে আমিই দিয়ে দিচ্ছি। বিভান দাঁতে দাঁত চাপল। ক্রোধে রি করে উঠল শরীরটা। সে ঠিক জানে এই বদমাইশটা ইচ্ছে করে এমনটা করেছে যাতে রূপন্তী তাকে খাইয়ে না দিতে পারে। তবে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল রূপন্তী। সবার সম্মুখে এভাবে লোকটাকে খাইয়ে দিতে কেমন অস্বস্তি লাগছিল। তাও ভালো ইমাদ নিয়ে নিয়েছে। মাত্র 2 ঘন্টার ব্যবধানে সমুদ্রতীরে এসে পৌঁছাল বিভানরা। বিশাল জলরাশির অভূতপূর্ব দৃশ্য ধারণ করা এক সুন্দর সমুদ্র। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে তীরে। ঢেউয়ের একটা শো শো শব্দ আঘাত হানছে কর্ণে। তবে এদিকটায় জনমানবের দেখা নেই তেমন। নিরিবিলি সময় কাটাতে লোকালয় বা মূল সৈকত থেকে কিছুটা দূরে একটু নির্জন স্থানে ঘাঁটি গেড়েছে তারা। এখানে এসেই জ্যাক, বিভান এবং ইমাদ তাঁবু গাড়ার কাজে লেগে পড়লেও রূপন্তী, এলিনা এবং দোলা লেগে পড়েছে সমুদ্র বিলাসে। তারা ছুটে চলেছে সমুদ্রের তীরে তীরে। কিঞ্চিত সময় নিয়ে তাঁবু গেড়ে সবটা গুছিয়ে ইমাদ, বিভান এবং জ্যাকও এলো মেয়েগুলোর পানে। রূপন্তী এক পাশে দাঁড়িয়ে 2 দিকে হাত ছড়িয়ে দিল। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস টেনে সমুদ্র তীরের বিশুদ্ধ বাতাস টেনে নিতে শুরু করল ভিতরে। ইমাদ হাসল। নিঃশব্দে এগিয়ে গেল মেয়েটার পানে। মেয়েটার খুব কাছাকাছি গিয়ে হঠাৎই চিৎকার করে উঠল, ওটা কি? তিমি, তিমি। আকস্মিক চিৎকারে হকচকাল রূপন্তী। তৎক্ষণাৎ চোখ দুটো খুলল সে। ধরফরিয়ে উঠে পিছন ঘুরে দৌড়ে লাগাতেই অসাবধানতাবশত তার এক পায়ের সাথে আরেক পা বেঁধে গেল। মেয়েটা নিজের শরীরের ভারসাম্য হারাল মুহূর্তেই। হোঁচট খেয়ে পড়ল সম্মুখে। তবে সে একা পড়েনি। ইমাদকে নিয়ে পড়েছে। ছেলেটা তার পিছনে থাকায় প্রথমে ইমাদ পড়েছে, তারপর তার বুকের উপরে রূপন্তী। হকচকিয়ে উঠল ইমাদ, রূপন্তী দুজনই। তাদের পড়ে যেতে দেখে আবার সাথে সাথেই সেখানে ছুটে এলো বাকিরা। তাদের পড়ে যেতে দেখে আবার সাথে সাথেই সেখানে ছুটে এলো বাকিরা। বিভানের হৃদয়ে যেন আগুন জ্বলে উঠল। ভিতরটা পুড়ছে ভীষণ। এত জায়গা থাকতে রূপন্তীকে কেন ইমাদের উপরেই পড়তে হবে? আর ইমাদকেও বা কেন তাকেই ভয় দেখাতে হবে? বিভানের এই মুহূর্তে ভীষণ ইচ্ছে হচ্ছে সমুদ্র থেকে সত্যি সত্যি একটা তিমি ধরে এনে তার পেটে এই ইমাদ ব্যাটাকে চালান করে দিতে। কিন্তু সব ইচ্ছে তো আর পূরণ করা সম্ভব নয়। ছেলেটার ক্রোধের পারদ লাফিয়ে লাফিয়ে উপরের দিকে উঠল। চোখ দুটোতেও তার ছড়িয়ে পড়েছে রক্তিমাভা। চোয়াল শক্ত করে রূপন্তীকে সে বলল, ঠিকভাবে হাঁটাও শিখায়নি তোমার ওই সুশীল বাবা? যেখানে সেখানে যার তার গায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ো। রূপন্তী তড়িঘড়ি করে ইতমধ্যে ইমাদের উপর থেকে উঠে দাঁড়িয়েছে। বালির উপরে পোড়ায় মেয়েটা খুব একটা ব্যথা না পেলেও অপ্রস্তুত হল ভীষণ। সাথে বিরক্তও লাগল। এই ইমাদ ছেলেটা ইদানিং একটু বেশিই করছে। অতিরিক্ত গায়ে পড়ছে।
ইমাদ যদি হঠাৎ করে পিছন থেকে এসে তাকে ভয় না দেখাতো তাহলে সেও চমকে উঠে পিছন ফিরত না আর শরীরের ভারসাম্য হারিয়ে এর গায়ের উপরেও পড়ত না। রূপন্তী বোঝে ইমাদের মধ্যে তার জন্য কোনো অনুভূতি বাসা বেঁধেছে। কিন্তু ছেলেটা তো সরাসরি কিছুই বলছে না, তাই সেও কিছু বলতে পারছে না। যেখানে ইমাদ সরাসরিভাবে কিছু বলছে না সেখানে সেই বা সরাসরিভাবে কিছু কিভাবে জিজ্ঞেস করবে? বিষয়টা দৃষ্টিকটু। তাছাড়া এদেশে আসার পর বিভিন্ন বিষয়ে ইমাদ তাকে সাহায্য করেছে, বেশ সর্বদা ভালো ব্যবহার করেছে। সেক্ষেত্রে হুট করেই ছেলেটার সাথে খারাপ ব্যবহার মানানসই নয়। তাও যদি ছেলেটা মনের কথা প্রকাশ করত তখন না হয় বুঝিয়ে বলা যেত কিছু একটা। কিন্তু এ তো তাও করছে না। আর এই লোক আছে সব সময় তার বাবাকে নিয়ে। প্রতিটি কথায় তার বাবাকে না টানলে এর পেটের ভাত হজম হয় না। রূপন্তী দাঁতে দাঁত চাপল। বিভানের পানে তাকিয়ে বলল, যা বলার আমাকে বলুন। প্রতিটি কথায় কথায় একদম আমার বাবাকে টানবেন না। টানব 100 বার টানব। তুমি অন্য ছেলেদের গায়ের উপরে পড়তে পারবে আর আমি তোমার বাবাকে টানতে পারব না। রূপন্তী ভ্রু কুঁচকাল। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, অন্য ছেলেদের গায়ের উপরে পড়ার সাথে আমার বাবার সম্পর্ক কি? বিভান ভাবলেশহীনভাবে জবাব দিল, কোনো সম্পর্ক নেই। তবুও আমি তার কথাই তুলব, যাতে ফের তুমি আর কারো গায়ের উপরে না পড়ো। এ পর্যায়ে রূপন্তীর মেজাজ বিগড়ালো আরও। কোনো কারণ ছাড়াই এ তার বাবাকে নিয়ে যা খুশি বলবে আর তাকে তা মেনে নিতে হবে। কেন? কোন দেশের লাট সাহেবে? মেয়েটা দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে, তাহলে আমিও যখন তখন ওর গায়ের উপর পড়ব। যেখানে যে ছেলেকে পাবো লাফিয়ে তার কোলে উঠে যাব। বিভান তৎক্ষণাৎ সকলের সম্মুখে দাঁড়িয়েই নিজের 2 হাত বাড়িয়ে দিল রূপন্তীর পানে। স্বাভাবিক কণ্ঠে বলল, আপাতত আমার কোলেই উঠে এসো। আমি তোমাকে কোলে নেওয়ার জন্য একদম প্রস্তুত। রূপন্তী ভরকে গেল। এসব কি বলছে এই লোক? মাথা টাথা খারাপ হলো নাকি? সে না হয় রাগের মাথায় একটা কথা বলেই ফেলেছে, সেই কথার এমন উত্তর অন্তত বিভানের ন্যায় পুরুষের থেকে কাম্য ছিল না। জ্যাক, ইমাদ, এলিনা এবং দোলাও অবাক হল ভীষণ। বিস্ময় জ্যাকের চোয়াল ঝুলে পড়ল যেন। এ কোন বিভানকে দেখছে সে? কোন মুখ দিয়ে ছেলেটা এ কথা বের করল? রূপন্তী আর চোখে একবার দেখল সকলের পানে তাকিয়ে। কেমন বিব্রতকর দৃষ্টি তাদের। মেয়েটা ভিতরে ভিতরে অপ্রস্তুত হল ভীষণ। এলোমেলো পা ফেলে ওই স্থান থেকে পালাতে চাইল সে। যেতে যেতে বলল, আপনি একটা অসভ্য, নির্লজ্জ, বদমাইশ লোক। সময় গড়াল কিছুটা। আকাশে অবস্থানরত সূর্যটা তার স্থান পরিবর্তন করে প্রায় মাথার উপরে চলে এসেছে। সকলে মিলে দুপুরের খাবার তৈরির তোড়জোড় শুরু করে দিয়েছে ইতমধ্যে। ওই নাটক সিনেমাতে যেমনটা দেখা যায়, অনেক বন্ধু বান্ধব মিলে সমুদ্র তীরে ঘুরতে যায়। সমুদ্র থেকে চিংড়ি, কাঁকড়া, ঝিনুক আহরণ করে তা রান্না করে সকলে খায়। আসলে বাস্তবতা তার ভিন্ন। বাস্তবে সমুদ্র তীরে আজকাল চিংড়ি, কাঁকড়া, ঝিনুক তো দূরে থাক, একটা পোকাও খুঁজে পাওয়া মুশকিল। তারপরও রূপন্তী, ইমাদ, জ্যাক, দোলা এবং এলিনা মিলে চারদিকে অন্তত একটা ছোট চিংড়ির আশায় খোঁজাখুঁজি করেছিল বেশ। তবে শেষ পর্যন্ত তারা সকলেই ব্যর্থ। উপায় না পেয়ে বাসা থেকে আনা মাংসের বারবিকিউ করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সকলে মিলে মাংস কেটেকুটে ধুয়ে প্রস্তুত করে ফেললেও বারবিকিউ মশলা কোথায়? তাদের খাবারের ব্যাগে মশলা পাওয়া যাচ্ছে না কোথাও। কিঞ্চিত সময় ধরে মশলা খোঁজাখুঁজির মধ্যেই রূপন্তীর স্মরণে এলো কিছু একটা। হাত তুলে নিজের কপালে নিজে চাপড় মেরাই বলল, মশলা তো আমার ব্যাগে। সকালে খাবারের সব জিনিসপত্র এ ব্যাগে ভরতে ভরতে আর জায়গা না থাকায় মশলার প্যাকেট আমার ব্যাগেই ভরেছিলাম। পরপর উঠে দাঁড়ালো রূপন্তী। তাঁবুর দিকে যেতে যেতে বলল, ব্যাগ থেকে মশলা নিয়ে আসছি এখনই। সকলের ব্যস্ততার সুযোগ নিয়ে বিভানও উঠে দাঁড়ালো সেখান থেকে। রূপন্তীর পিছু পিছু সেও এলো তাঁবুর নিকটে।
মেয়েটা ব্যাগ থেকে মশলার প্যাকেট বের করে তাঁবুর বাইরে বেরুতেই মুখোমুখি হল বিভানের। তবে ছেলেটাকে খুব একটা পাত্তা দিল না রূপন্তী। তাকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে পা বাড়ালো সম্মুখের দিকে। ভ্রু কুঁচকালো বিভান। পিছু ডেকে বলল, দাঁড়াও। রূপন্তী থমকে দাঁড়ালো। পিছন ঘুরে বিভানের পানে তাকিয়ে বলল, জি কিছু বলবেন? বিভান তেমন ইতিউতি করল না। সোজাসাপটা বলল, আমি ব্যতীত আর কোনো ছেলের গায়ের উপরে পড়বে না। রূপন্তী চমকালো ভীষণ। এ কি বলছে এ পুরুষ? সে কি ভুল শুনছে নাকি সঠিক? যে ছেলেকে একটু ভুলবশত ছুঁয়ে দিলেও শত্রুর মেয়ে বলে ছ্যাত করে ওঠে সে কিনা আজ বলছে সে ব্যতীত আর কারো গায়ের উপরে পড়বে না। এ কথার মানে কি? সে যেটা ভাবছে তেমনটা নাকি অন্য কিছু? রূপন্তী সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। এতদিনে পুরুষকে সে এক রূপে দেখে এসেছে। আজ হুট করেই তার এ ভোল বদল মেনে নিতে পারছে না। কেমন বিভ্রান্ত হচ্ছে হৃদয়, দোটানায় ভুগছে। রূপন্তী চোখ বড় বড় করল। অবাক স্বরেই বলতে চাইল কিছু, কিন্তু তার আগেই ডাক পড়ল। এলিনা গলা উঁচিয়ে বলল, তাড়াতাড়ি মশলা নিয়ে এসো। বিভানও এলিনার ডাক শুনে আর ওই স্থানে দাঁড়াল না। মেয়েটাকে কিছু বলার সুযোগ না দিয়েই সে পা বাড়াল ইমদোদের দিকে। তবে যাওয়ার আগে মৃদুস্বরে বলল, তাড়াতাড়ি এসো। রূপন্তী আর তেমন ভাবল না বিভানের কথাটা নিয়ে। আপাতত সমুদ্র বিলাসে এসেছে, সমুদ্র বিলাস করা যাক, তারপর না হয় এসব বিষয় নিয়ে ভাবা যাবে। তাছাড়া এই লোকের উপর বিশ্বাস নেই কোনো। সব সময় তাকে অপমান করার কারণ খোঁজে। এখন এমন একটা কথা বলে তাকে বিভ্রান্তিতে ফেলে একটু পরেই দেখা যাবে অপমান করছে। রূপন্তী নিজের সকল ভাবনা চিন্তার ইতি ঘটিয়ে মশলা নিয়ে পৌঁছাল বাকিদের কাছে। সবাই মিলে হই হুল্লোড় করতে করতে বারবিকিউ তৈরি শুরু করল। কিন্তু এই হই হুল্লোড়ের মাঝেই হঠাৎ করেই অসাবধানতাবশত রূপন্তীর হাত লেগে গেল বারবিকিউ তৈরির আগুনে। সাথে সাথে চিল্লিয়ে উঠল মেয়েটা। হকচকালো সকলেই। বিভান তাড়াহুড়ো করে রূপন্তীর হাতটা ধরবে, কিন্তু তার আগেই মেয়েটার হাতটা ধরে নিল ইমাদ। অস্থির কণ্ঠে বলল, একটু দেখে কাজ করবে না? বেশি ব্যথা পেয়েছ? বিভানের দৃষ্টি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হল। হৃদয়টা জ্বলে উঠল ভীষণভাবে। মনে হচ্ছে যেন কেউ তার হৃৎপিণ্ড বরাবর একটা বিষাক্ত তীর ছুঁড়ে মেরেছে। ইমাদের উপর রাগ লাগছে ভীষণ। তবে এবার রাগের সাথে সাথে রূপন্তীকে হারানোর ভয়টাও জেঁকে ধরেছে তাকে। ইমাদ যেভাবে রূপন্তীর পিছনে পড়ে আছে তাতে মেয়েটার হৃদয়ে দুর্বলতা তৈরি হতে সময় লাগবে না। মেয়ে মানুষ এমনিতেই একটু যত্ন এবং একটু ভালোবাসা পেলেই গলে যায়। নানা বিভান কিছুতেই রূপন্তীকে হারাতে পারবে না। তাতে যা হবার হয়ে যাক। এবার তাকে এমন কিছু করতে হবে যাতে কেউ চাইলেও তার থেকে রূপন্তীকে আলাদা করতে না পারে। সে যদি এখন মেয়েটার সাথে প্রেমের সম্পর্কে জড়ায় তাহলেও 2 দিন পর একটা বিচ্ছেদের সম্ভাবনা থেকেই যায়। জোরপূর্বক না হয় রূপন্তীকে তার প্রেমিকা বানাবে। কিন্তু তারপর যদি রূপন্তী চলে যেতে চায় তখন বিভানের এমন কোনো লিগ্যাল অধিকার থাকবে না যার দ্বারা সে মেয়েটাকে ফিরিয়ে আনতে পারবে বা নিজের কাছে বেঁধে রাখতে পারবে। আর এখন যদি এই সমুদ্র তীরে তারা থাকে তবে ইমাদ আরও বিভিন্নভাবে রূপন্তীর কাছাকাছি আসার চেষ্টা করবে, মেয়েটার মন জয়ের চেষ্টা করবে। যা সহ্য হবে না বিভানের। বসা থেকে উঠে দাঁড়ালো ছেলেটা। ইমাদের হাত থেকে রূপন্তীর হাতটা এক প্রকার ছিনিয়ে নিল সে। টেনে দাঁড় করাতে করাতে বলল, চলো আমার সাথে। কোথায়? জাহান্নামে। রূপন্তীকে টেনে হিচড়ে গাড়ির দিকে পা বাড়ালো বিভান। মেয়েটা ব্যস্ত হল। চেঁচিয়ে বলল, আরে কি করছেন কি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বিভান উত্তর দিল না। তবে হঠাৎ তার এমন আচরণে হকচকালো উঠল ইমাদ, জ্যাক, এলিনা এবং দোলা। তারা সকলে মিলে এখানে এসেছে প্রাকৃতি বিলাস করতে, সমুদ্র তীরে একটু সময় কাটাতে। তাহলে এখন বিভান রূপন্তীকে নিয়ে চলে যেতে চাইছে কেন?
ইমাদ এবং জ্যাক পথ আগলে দাঁড়ালো বিভানের। ইমাদ জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস ওকে নিয়ে? কাজ আছে তাই চলে যাচ্ছি। তোর কাজ আছে, তুই চলে যা, রূপন্তীকে নিয়ে কেন যাচ্ছিস? ওকে রেখে যা, ও আমাদের সাথে উপভোগ করুক। বিভান দাঁতে দাঁত চাপল, চিবিয়ে চিবিয়ে বলল, ওকে ছাড়া কাজটা হবে না বলেই ওকে নিয়ে যাচ্ছি। তোরা উপভোগ কর, তোদের তো কেউ বারণ করেনি। কথাটা শেষ করেই বিভান রূপন্তীর হাত টেনে আবার হাঁটা লাগাল। গিয়ে বসল গাড়িতে। জ্যাক তাড়াহুড়ো করল, ব্যস্ত পায়ে গাড়ির কাছে এসে বলল, তুই গাড়ি নিয়ে চলে গেলে আমরা বাড়ি ফিরব কি করে? বিভান গাড়িতে স্টার্ট দিতে দিতে জবাব দিল, এখান থেকে 10 মিনিট হাঁটলেই একটা স্টেশন পেয়ে যাবি, সেখানে গিয়ে ট্যাক্সি ধরে বাড়ি ফিরে যাস। ইমাদের রাগ লাগল, সে বেশ বুঝতে পারছে কোনো কাজ টাজ নেই। শুধুমাত্র তার থেকে দূরে সরাতে বিভান রূপন্তীকে নিয়ে চলে যাচ্ছে। ক্রোধে ফোঁস ফোঁস ধ্বনি তুলল ইমাদ। গলা উঁচিয়ে কিছু বলতে চাইল সে, কিন্তু তার আগেই বিভান গাড়ি নিয়ে প্রস্থান ঘটাল। ইমাদ রেগেমেগে তার পাশেই অবস্থানরত একটা গাছের গায়ে ঘুষি বসাল। কটমট করে বলল, আমিও দেখি কিভাবে তুই রূপন্তীকে আমার থেকে দূরে সরিয়ে রাখিস। আমার ভালোবাসা পেতে আমাকে যতদূর যেতে হয় আমি যাব। কিছুটা সময়ের ব্যবধানে বিভান একটা বড় বিল্ডিংয়ের সম্মুখে গাড়ি থামাল। শহরের মধ্যেই বিল্ডিংটা, কিন্তু এখানে হঠাৎ কেন এলো তারা? এখানে তাদের কাজই বাকি। রূপন্তী ভ্রু কুঁচকাল, সন্দিহান সুরে প্রশ্ন করল, আমরা এখানে কেন এসেছি? বিভান উত্তর দিল না কোনো। গাড়ি থেকে নেমে ঘুরে এসে দাঁড়াল রূপন্তীর পাশে। সেদিকের দরজাটা খুলে বলল, নেমে এসো। রূপন্তী গাড়ি থেকে নামতেই বিভান উল্টো ঘুরে বিল্ডিংয়ের ভিতরের দিকে পা বাড়াল। মেয়েটাও দেরি করল না, দ্রুত ছুট লাগাল তার পিছু পিছু। বিভান রূপন্তীকে নিয়ে সোজা এলো ওই বিল্ডিংয়েরই 5ম তলায়। অবাক হল মেয়েটা, গোল গোল চোখে তাকালো আশেপাশে। বিল্ডিংয়ের অন্যান্য ফ্লোরগুলোর খবর তো আর জানা নেই, তবে এই ফ্লোরটা বেশ সাজানো গুছানো এবং পরিপাটি। বেশ কিছু মানুষও বসে বসে কাজ করছে, সম্ভবত এটা কোনো অফিস হবে। কিন্তু বিভান এখানে কেন রূপন্তীকে নিয়ে এসেছে? এখানে তাদের কাজ কি? ছেলেটা অফিস কক্ষের ভিতরে প্রবেশ করতেই কর্মরত সবাই উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করল। বিভান হালকা একটু মাথা নাড়িয়ে সকলকে বসতে বলল। অতঃপর রূপন্তীকে নিয়ে অফিসেরই একটা বর্ষর কক্ষে এসে দাঁড়াল। মেয়েটার চোখ বড় বড় হলো আরো। বিস্মিত দৃষ্টিতে সে তাকালো আশেপাশে। এটা সম্ভবত কারো নিজস্ব কেবিন। কক্ষের চারদিকটা পরিপাটিভাবে সাজানো, এক পাশে আবার একটা সোফাও রয়েছে। বিভান সোফার পানে ইশারা করল। আদেশের সুরে রূপন্তীকে বলল, ওখানে গিয়ে বসো। মেয়েটা চারদিকে নজর ঘুরাতে ঘুরাতেই বসল সোফায়। ঠিক তখনই দরজা ঠেলে ভিতরে ঢুকল এরিক এবং হ্যারি। হাতে তাদের নীল রঙা একটি ফাইল। বিভান তাদের দেখেই এগিয়ে গেল। গম্ভীর স্বরে প্রশ্ন করল, যে কাজটা দিয়েছি করেছিস তা? হ্যারি নীল রঙের ফাইলটা এগিয়ে দিল বিভানের পানে। স্বাভাবিক কণ্ঠেই বলল, জি স্যার। বিভান হাত বাড়িয়ে ফাইলটা হাতে নিতে নিতে বলল, ঠিক আছে, বাকিদের নিয়ে বাইরে অপেক্ষা কর, আমি রূপন্তীকে নিয়ে আসছি একটু পর। হ্যারি এবং এরিক চলে গেল। বিভান বসল রূপন্তীর পাশে। হাতের ফাইলটা উল্টে পাল্টে দেখতে দেখতে প্রশ্ন করল, ইমদের সাথে তোমার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। বিভান তার কাছে থাকা ফাইলটা এগিয়ে দিল রূপন্তীর দিকে। নির্বিকার ভঙ্গিতে বলল, সম্পর্ক থাকলেও আমার কিছু করার ছিল না। যাই হোক, এখন এটায় সই করে দাও। রূপন্তী ফাইলটা হাতে নিল, ভ্রু কুঁচকে শুধাল, এটা কি? তুমি অশিক্ষিত নও? পড়ে দেখো। রূপন্তী ভ্রু কুঁচকে ফাইলের ভিতরে থাকা কাগজগুলো পড়তে শুরু করল। কিঞ্চিত সময়ের ব্যবধানে চোখ দুটো বড় বড় হয়ে উঠল তার। চোখে মুখে ফুটে উঠল বিস্ময় ভাব। হতবাক কণ্ঠে সে বলল, এ তো বিয়ের কাগজ।
শীতল হলো বিভানের দৃষ্টি। ভাবলেশহীন ভাবে পকেট থেকে একটা কলম বের করে তা এগিয়ে দিল রূপন্তীর পানে। গম্ভীর অথচ ঠান্ডা কণ্ঠে বলল, সই করে দাও। রূপন্তী বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে। এতটা বিস্মিত বোধ হয় সে আর কখনো হয়নি। এসব কি হচ্ছে তার সাথে? বিভান এখানে এনে তাকে বিয়ের কাগজে সই করতে বলছে কেন? যে লোক তাকে শত্রু মনে করে, সর্বদা অপমানের কারণ খোঁজে, সে কিনা আজ তাকে বিয়ে করতে চাইছে। তাছাড়া বিভান যেখানে এখনো তার বাবাকে নিজের পিতা মাতার হত্যাকারী হিসেবে মানে, সেখানে তাকে বিয়ে করতে কেন চাইছে? তাও এইভাবে কাউকে না জানিয়ে একাকী। কি চাইছেটা কি এই লোক? রূপন্তীর মস্তিষ্ক যেন আর কিছু ভাবতে পারছে না। কেমন ফাঁকা ফাঁকা লাগছে মস্তিষ্কটা। আচ্ছা, বিভান তার সাথে মজা করছে না তো? তাই হবে হয়তো। না হয় পৃথিবীতে একমাত্র মেয়ে হিসেবে রূপন্তী জীবিত থাকলেও তাকে তো বিভানের বিয়ে করার কথা নয়। মেয়েটা ঠোঁট টেনে একটু হাসার চেষ্টা করল। বোকা বোকা কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি নিশ্চয়ই মজা করছেন আমার সাথে, তাই না? তোমার সাথে আমার মজা করার সম্পর্ক? না। তাহলে আমি মজা করছি না। রূপন্তীর হতবাক কণ্ঠে বলল, তার মানে এটা সত্যি? আপনি সত্যিই আমাকে বিয়ে করতে চাইছেন? একদম। কিন্তু কেন? কেন বিয়ে করতে চাইছেন আপনি আমাকে? আমার ইচ্ছে হচ্ছে তাই। বিভানের দায়সারা জবাব। রূপন্তীর এবার অবাকের সাথে সাথে রাগও লাগল ভীষণ। লোকটা কি নাটক শুরু করেছে আবার? বিয়েটা কি কোনো ছেলে খেলা নাকি? রূপন্তী ফুঁসে উঠল। কণ্ঠে কিছুটা ক্রোধ নিয়ে বলল, নাটক শুরু করেছেন? বিয়ে কি কোনো ছেলেখেলা নাকি যে আপনার ইচ্ছে হলো আর করে নিলেন? তাছাড়া আমি আপনাকে বিয়ে করতে রাজি নই। আমি তোমার মতামত চাইনি, শুধু সই করে দিতে বলেছি, সই করে দাও। রূপন্তী কটমট করল। দাঁতে দাঁত চেপে বলল, মামু বাড়ির আবদার পেয়েছেন যে আপনি বলবেন সই করতে আর আমাকে সই করে দিতে হবে। আমার জীবন অবশ্যই আপনার ইচ্ছে অনুযায়ী চলবে না। একজন স্বাধীন নারী হিসেবে আমার জীবনের সকল সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র আমার। আপনার কোনো অধিকার নেই নিজের মতামত আমার উপরে চাপিয়ে দেওয়া। বিভান সোফায় গায়েলে দিল। শীতল কণ্ঠে বলল, আপাতত সেই অধিকারটা পেতেই এত আয়োজন। তুমি শুধু একবার কাগজটায় সই করে দাও, তারপর অধিকার কত প্রকার এবং কি কি হাতে কলমে শিখিয়ে দেব তোমাকে। রূপন্তীর ক্রোধ বাড়ল আরও। চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল সে। অতঃপর শক্ত কণ্ঠে বলল, আমি আপনাকে বিয়ে করব না। কিছুতেই না। দরকার হলে আজীবন কুমারী থাকব, তবুও আপনাকে বিয়ে করব না। সময় নাও একটু। ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত জানিও না হয়। বিভানের এখনো নির্বিকার জবাব। রূপন্তী বসা থেকে উঠে দাঁড়াল তৎক্ষণাৎ। কটমট করে বলল, ভাবনা চিন্তার কিছু নেই। আমি আপনাকে বিয়ে করব না মানে করব না। পরপর পিছন ঘুরে হাঁটা লাগালো রূপন্তী। যেতে যেতে বলল, আপনি থাকুন, আমি যাচ্ছি। বিভান ততটা গায়ে মাখল না রূপন্তীর একটা কথাও। পিছন থেকে ডেকে নির্লিপ্ততা ভঙ্গিতেই বলল, আচ্ছা, বাড়িতে গিয়ে 2 জনের বদলে 3 জনের রান্না বসিও। কাজী সাহেবও আজ থেকে আমাদের বাড়িতেই থাকবেন। আমাদের বিয়েটা না হওয়া অবধি উনাকে বিদায় দিচ্ছি না। রূপন্তী থেমে গেল। জোরে একটা নিঃশ্বাস নিয়ে আবার এসে দাঁড়ালো বিভানের মুখোমুখি। কটমট করে বলল, কোনো কাজী সাহেব যেন বাড়িতে না আসে। তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। বিভান সোজা হয়ে বসল। বাঁকা হেসে বলল, কোন অধিকারে তুমি এ কথা বলছ? ও বাড়িটা কি তোমার? তুমি কি আমার স্ত্রী? তাহলে আমার বাড়িতে কে আসবে না আসবে কিংবা কে থাকবে না থাকবে সে সম্পর্কে কথা বলার তুমি কে? থতমত খেয়ে গেল রূপন্তী। সত্যিই তো ও বাড়ি তার নয়। সুতরাং ও বাড়ি সম্পর্কে কথা বলার কোনো অধিকার তার নেই। ঠিক আছে, কাজী সাহেব কেন, কাজী সাহেবের পুরো পরিবার সহ ও বাড়িতে আনুক বিভান। সেও কিছু বলবে না।
কিন্তু এ বিয়েও সে কোনোভাবেই করবে না। এমন লোককে আর যাই হোক বিয়ে করা যায় না। খবিশ লোক একটা। বিয়ে মানে জানে, বিয়ে হলো সারা জীবনের বন্ধন। আর লোকের সাথে রূপন্তী সারা জীবন কাটাতে পারবে না। মেয়েটা ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। পিছন ঘুরে আবার চলে যেতে নিলেই তার হাত টেনে ধরল বিভান। ঠান্ডা কণ্ঠে বলল, বসো। রূপন্তী বসল না। বিভানের পানে ফিরে তাকিয়ে বলল, বসার দরকার নেই। আপনার যা বলার এভাবেই বলুন। বিভান উঠে দাঁড়াল। পকেটে হাত গুজে খুব স্বাভাবিক ভঙ্গিতেই জিজ্ঞেস করল, আমাকে তোমার বিয়ে করতে না চাওয়ার কারণ কি? আপনাকে আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমি সুদর্শন, তরুণ, অর্থ সম্পদ রয়েছে। যে কোনো মেয়ের আমাকে ভালো লাগার কথা। তোমার ভালো লাগবে না কেন? রূপন্তী ভ্রু কুঁচকাল। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল। নিজের প্রশংসা নিজে করছেন? না, আমি শুধু জানতে চাইছি আমাকে তোমার না পছন্দ করার কারণ। রূপন্তী অত ভাবল না। ফট করে বলল, কারণ আপনার স্বভাব চরিত্র খারাপ। বিভানের কপালে ভাঁজ পড়ল। চোখ ছোট ছোট করে বলল, আমার স্বভাব চরিত্রে তুমি খারাপ কি পেলে? আমার কি অনেক নারীদের সাথে ওঠা বসা রয়েছে? বিবাহ বহির্ভূত কোনো নারীর সাথে রাত কাটিয়েছি বা কাউকে চুমু খেয়েছি? চুমু খাওয়ার কথাটা শুনে রূপন্তী অপ্রস্তুত হল কিছুটা। তার স্মরণে এলো সেই রাতের কথা, যে রাতে বিভান খিচুড়ি খিচুড়ি করে তাকে চুমু খেয়েছিল। ঢোক গিলল রূপন্তী। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, স্বভাব চরিত্র খারাপ বলতে আমি ওটা বুঝাইনি। আমি বুঝিয়েছি আপনি অধিক রগচটা, বদমেজাজি, কথায় কথায় আমাকে অপমান করেন, আপনার সাথে আমার মিলে না। মূলত এসব কারণেই আমি আপনাকে বিয়ে করতে চাই না। বিভান কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল রূপন্তীর পানে। অতঃপর বলল, কিন্তু বিয়েটা যে তোমার আমাকে করতেই হবে। তোমার কাছে এ ছাড়া আর কোনো উপায় নেই। মানে? মানে তুমি যদি আমাকে বিয়ে করতে না চাও তবে এর প্রভাব দেশে তোমার বাবা মায়ের উপরে পড়বে। এমনকি আমার দাদা দাদির উপরেও পড়বে। রূপন্তী কপাল কুঁচকাল। দৃষ্টি সরু করে বলল, কিভাবে? বিভান হাসল। আবারও সোফায় বসতে বসতে বলল, দাদুভাইয়ের বয়স বেড়েছে, বুড়ো হয়ে গেছেন তিনি। ব্যবসার কাজটা বেশিরভাগ আমাকেই সামলাতে হয়। এখন তুমি বলতে পারো আপনি তো এদেশে থাকেন, তাহলে ওদেশের ব্যবসা কিভাবে সামলান? ওদেশে আমাদের ব্যবসা থাকলেও তার মূল কাজ চলে এদেশে বসেই, যেটা আমি সামলাই। আমি যদি এখন আমার কাজ বন্ধ করে দেই কিংবা বলি কাজ করব না, তখন কি হবে ভেবে দেখেছ? দাদুভাই সাথে সাথে ব্যবসায় লস খেয়ে যাবে। ফলস্বরূপ তাকে পথে বসতে হবে। আর তোমার বাবার বেতনও বন্ধ। সালাম আঙ্কেলের যা বয়স তাতে মনে হয় না তাকে আর কোনো চাকরিতেও নিবে। আর তুমি যে এদেশে বসে চাকরি করে দেশে টাকা পাঠাবে তারও উপায় নেই। তোমার পাসপোর্ট আমার কাছে। টুক করে পাসপোর্টটা নষ্ট করে আবার পুলিশের হাতে তুলে দেব। ওদিকে দেশে মরবে তোমার পরিবার আর এদিকে স্পেনে তুমি। থামল বিভান। একটু সময় নিয়ে ফের বলল, তোমার কাছে দুইটা পথ খোলা আছে। এক নাম্বারটা হলো আমাকে বিয়ে করো। দুই নাম্বারটাও ওই একই, আমাকে বিয়ে করো। এখন তুমি যেটা মেনে নাও। দয়ার শরীর আমার। এই দুইটা পথের মধ্যে জোর জবরদস্তি করে তোমার উপরে আমি কোনোটা চাপিয়ে দিতে চাইছি না। স্বাধীন দেশের স্বাধীন নারী তুমি। এই দুইটা পথের মধ্যে যে কোনো একটা ঝটপট করে বেছে নাও তো। থামল বিভান। একটু সময় নিয়ে ফের বলল, তোমার কাছে দুইটা পথ খোলা আছে। এক নাম্বারটা হলো আমাকে বিয়ে করো। দুই নাম্বারটাও ওই একই, আমাকে বিয়ে করো। এখন তুমি যেটা মেনে নাও। দয়ার শরীর আমার। এই দুইটা পথের মধ্যে জোর জবরদস্তি করে তোমার উপরে আমি কোনোটা চাপিয়ে দিতে চাইছি না। স্বাধীন দেশের স্বাধীন নারী তুমি। এই দুইটা পথের মধ্যে যে কোনো একটা ঝটপট করে বেছে নাও তো। রূপন্তী চোখ ছোট ছোট করে শুধালো, আপনি কি এখন আমাকে আমার পরিবার এবং পাসপোর্ট নিয়ে ব্ল্যাকমেইল করে বিয়েতে রাজি করাতে চাইছেন?
এক প্রকার তেমনটাই বলা যায়। বিভানের শান্ত কণ্ঠস্বর। তবে বিশ্বাস করতে কষ্ট হল রূপন্তীর। বিভান এমন কিছু করতে পারে বলে তো মনে হয় না। সে যদি হুট করেই ব্যবসার কাজ বন্ধ করে তবে লস তাদেরই হবে। তাদের ব্যবসায় দশ নামবে, নাম খারাপ হবে, অর্থ সংকটে পড়বে। সালাম সাহেবের ক্ষেত্রে শুধুমাত্র বেতনটাই বন্ধ হবে। এর থেকে বেশি কিছু তো নয়। তাছাড়া বিভান সত্যি সত্যিই ব্যবসার কাজ সামলায় কিনা এ ব্যাপারেও তীব্র সন্দেহ রয়েছে। এদেশে আসার পর একে ব্যবসার কাজ সামলাতে বা অফিসে দৌড়াদৌড়ি করতে তো তেমন কখনোই চোখে পড়েনি রূপন্তীর। হতে পারে বিভান তাকে ভয় দেখিয়ে বিয়েতে রাজি করানোর জন্য এসব বলছে। ভেঙচি কাটল মেয়েটা। ওষ্ঠ বাঁকিয়ে বলল, আপনার যা ইচ্ছে হয় করুন আপনি। আমি তবুও আপনাকে বিয়ে করব না। আর কি যেন বললেন, ব্যবসার কাজ বন্ধ করবেন? আমার তো আরও সন্দেহ হচ্ছে আপনি আদৌ কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন কিনা। অফিসে তো আসতে দেখি না কখনো। সারাদিন বাড়িতে বসে পাশের বাসার আন্টির ন্যায় পায়ে পায়ে আমার দোষ খুঁজে বেড়ান আর তা নিয়ে অপমান অপদস্থ করেন। সুতরাং এসব ভয় টয় দেখিয়ে আমাকে কোনো লাভ নেই। আমি আপনাকে বিয়ে করছি না মানে করছি না। তোমার কি মনে হয় আমি অফিসে আসি না? কোনো ব্যবসার কাজে আমি যুক্ত নেই। এসব শুধুমাত্র তোমাকে ভয় দেখানোর জন্য বলছি। সারাদিন কি তুমি আমার সাথে থাকো? তুমি দেখো যে আমি। এইটুকু বলতেই হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিল রূপন্তী। ভেঙচি কেটে পা বাড়ালো বাহিরের পানে। যেতে যেতে বলল, এত কথা শুনতে আর ভালো লাগছে না আমার। বাড়িতে যাচ্ছি। গিয়েছিলাম একটু সমুদ্র বিলাসে। তাও বেহুদা একটা ঝামেলা করে নিয়ে এলেন। যত্ত সব। কথাটা বলেই রূপন্তী হনহন করে বেরিয়ে গেল অফিস থেকে। বিভান তাকে আটকাতে গিয়েও আটকাল না। দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, বিয়ে তো তোমার আমাকেই করতে হবে। তা আজ হোক কিংবা কাল। পৃথিবীর এই প্রান্তের সূর্যটা ডুবে গেছে। চারদিকটায় ছড়িয়ে পড়েছে কৃষ্ণাভাধার। বিভান তার কথা অনুযায়ী কাজ করেছে। কাজী সাহেবকে এ বাড়িতে নিয়ে এসেছে। থাকতে দিয়েছে এরিক এবং হ্যারির সাথে বাহিরের ঘরে। রূপন্তীর ভিতরেও যতই ক্ষোভ বা রাগ থাকুক না কেন সে ভালোভাবেই রান্না করে খাইয়েছে সবাইকে। ঘরে একজন লোক চলে এলে তাকে না খাইয়ে রাখা বা তার সম্মুখে নিজের ক্ষোভ প্রকাশ করা নিশ্চয়ই দৃষ্টিকটু। আর তাছাড়া কিছু বলেও তো লাভ নেই। এটা বিভানের বাড়ি। এখানে তার কিছু বলার অধিকার নেই। এখন সে শুধু বিয়েটা না করলেই হলো। সকলকে খাইয়ে দাইয়ে সব গুছিয়ে কেবলই নিজ কক্ষে প্রবেশ করল রূপন্তী। সারাদিনের ঝামেলায় শরীরটা এই মুহূর্তে ক্লান্ত বেশ। মেয়েটা কোনোভাবে হাতমুখটা ধুয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিছানায় শুয়ে পড়ল। চোখ দুটো একটু লেগে আসতে না আসতেই কর্কশ ধ্বনিতে তার মোবাইলটা বেজে উঠল। বিরক্ত হল রূপন্তী। চোখ মুখ কুঁচকে বালিশের পাশ হাতড়ে মোবাইলটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠল জুবাইদা বেগমের নামটা। অবাক হল মেয়েটা। জুবাইদা বেগম আবার এই সময়ে কল করেছেন কেন? এমনিও এক দুই দিন পর পরই তো তার সাথে কথা হয়। এই তো কাল রাতেও কথা হয়েছে। রূপন্তী বিছানায় উঠে বসল। কলটা রিসিভ করে মোবাইলটা ধরল কানের কাছে। নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম। কেমন আছেন দাদি আপু? দীর্ঘশ্বাস ফেললেন জুবাইদা বেগম। হতাশার সাথে বললেন, ভালো থাকা কি আর আমার কপালে আছে? ছেলে আর ছেলের বউটাকে যেদিন হারিয়েছিলাম সেদিনই আমার কপাল থেকে ভালো থাকা উবে গেছে। বৃদ্ধা এই নারীর কণ্ঠে এমন হতাশাজনক কথা শুনে খারাপ লাগল রূপন্তীর। নরম কণ্ঠে সে শুধাল, কি হয়েছে দাদি আপু? হঠাৎ এমন কথা বলছো যে? আর বলিস না। ছেলে এবং ছেলের বউকে হারিয়ে যখন নিঃস্ব আমরা তখন নাতিটাও বিদেশে পাড়ি জমালো। কতবার বললাম, কত আকুতি মিনতি করলাম, তবুও সে আর দেশে ফিরল না। তবে তোর দাদুভাইয়ের বয়স বাড়লে কয়েক বছর আগে ব্যবসার দায়িত্বটা নিয়েছিল বিভান। এখন বলছে সে আর ব্যবসা দেখতে পারবে না।
আমাদের ব্যবসা যেন আমরাই দেখি। কিন্তু এখন কি আর তা সম্ভব বল? বুড়ো হয়েছি আমরা। এখনো কি ব্যবসা নিয়ে দৌড়ঝাঁপ করতে পারি? তাছাড়া তোর দাদু ভাইয়ের মাথায় এখন আর ব্যবসার কাজ ততটা খেলে না। এখন কি করব তাই ভেবে পাচ্ছি না। রূপন্তী কিছুটা অবাক হল। কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, আপনাদের ব্যবসা বিভান ভাই দেখে? না মানে এদেশে বসে ওদেশের ব্যবসা দেখে কিভাবে? তাছাড়া দেশে থাকতে দাদুভাইকেও তো দেখতাম অফিসে যেতে। উনি তো অফিসে যেতেন শুধুমাত্র সব কাজ ঠিক হচ্ছে কিনা তা দেখার জন্য। এছাড়া ব্যবসার বেশিরভাগ কাজ ওদেশে বসে বিভানই সামলায়। আমাদের ব্যবসার মূল কাজ স্পেনের অফিস থেকেই হয়। বাংলাদেশে অফিসটাকে এখন শুধুমাত্র কোম্পানির একটা শাখা অফিস বলা যায় আর কি। থামলেন জুবায়েদ বেগম। ফের বললেন, ওখানে কি কিছু হয়েছে? না মানে বিভানের হঠাৎ এমন সিদ্ধান্তের মানে কি? রূপন্তী সবটা জেনেও চেপে যেতে চাইল। এই বিষয়ে ব্যাপারটা কেমন যেন এখনো তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে সবটাই স্বপ্ন, সবটাই মিথ্যা। আমতা আমতা শুরু করল রূপন্তী। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, না এখানে তো কিছু হয়নি। সব তো ঠিকঠাকই আছে। তাহলে তুই একটু জিজ্ঞেস কর ওকে ও কেন এমন করছে। আমরা আজ আছি কাল নেই। তারপর এই ব্যবসা তো ওরই। ও এমনটা শুরু করলে কিভাবে হবে? কিন্তু আমি কি? এইটুকু বলতেই রূপন্তীকে থামিয়ে দিলেন জুবায়েদা বেগম। কাতর কণ্ঠে বললেন, বয়স বেড়েছে। এক হিসেবে মরতে বসেছি। এবার তো ওকে একটু শান্তি দিতে বল আমাদের। দেশে না ফিরুক। অন্তত ব্যবসা নিয়ে ছেলেখেলা করতে বারণ কর। জুবায়েদা বেগমের এই কথার উপরে রূপন্তী আর কিছু বলার মতো খুঁজে পেল না। সত্যিই এই বৃদ্ধ বয়সে এসেও এই নরনারী দুজনের আর শান্তি হল না। টাকা পয়সা, খাবার, চিকিৎসা কোনোটার অভাব নেই তাদের। অভাব শুধু ভালোবাসার, আপন মানুষের। এই পৃথিবীতে বিভান ব্যতীত তাদের আপন বলতে আর আছে কে? আর সেই বিভানও তাদের দেখা দেয় না বহু বছর। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। অতঃপর বলল, আমি বিভান ভাইকে জিজ্ঞেস করে দেখব উনি কেন এমন করছেন। জুবায়েদা বেগম বোধহয় একটু আশ্বস্ত হলেন। আরও একটু সময় নিয়ে টুকটাক কিছু কথা বলে কল কাটলেন তিনি। রূপন্তীও আর দেরি করল না। যত্রতত্র পায়ে এসে দাঁড়াল বিভানের কক্ষের সম্মুখে। লোকটা চাইছেটা কি? এসব কি শুরু করেছে? আর হঠাৎ করে তাকে বিয়ে করার জন্যই বা কেন উতলা হয়ে উঠেছে? এদেশে আসার পর একটা মুহূর্তও তো তাকে শান্তিতে থাকতে দেয়নি এই লোক। সর্বদা অপমান করেছে, প্রতিটি কথায় কথায় তার বাবার নাম নিয়ে অপমান করেছে। তাহলে এখন এই নাটকের মানে কি? এতদিন এতভাবে তার জীবনটা ওষ্ঠাগত করেও কি শান্তি হয়নি এই লোকের? এখন আবার নতুন নাটকের সূচনা ঘটিয়েছে। রূপন্তী হৃদয়ে ক্রোধ নিয়েই বিভানের কক্ষের দরজায় আঘাত করল। গলা উঁচিয়ে বলল, দরজা খুলুন তাড়াতাড়ি। আপনার সাথে আমার কথা আছে। রূপন্তীর কথা শেষ হতে না হতেই দরজা খুলল বিভান। হাতে তার জ্বলন্ত একটা সিগারেট। ছেলেটা সিগারেটে একটা টান বসিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে বলল, কি সমস্যা? হঠাৎ এত রাতে দরজা ধাক্কা করছো যে? রূপন্তী সিগারেটের ধোঁয়ায় খুব খুব কেশে উঠল তৎক্ষণাৎ। নাক মুখ কুঁচকে বলল, সিগারেট সরান। এর গন্ধ আমি সহ্য করে পারি না। বিভান সিগারেট সরাল না, বরং সিগারেটে আরেকটা টান দিতে দিতে বলল, তুমি সহ্য করতে পারো না তাতে আমার কি? তুমি কি আমার বউ যে তোমার সমস্যা অসমস্যা, ভালো লাগা খারাপ লাগা সম্পর্কে আমাকে ভাবতে হবে? বউ হলে না হয় ভেবে দেখতাম। দাঁতে দাঁত চাপল রূপন্তী। হাত দ্বারা নাক মুখ চেপে বলল, আপনার সাথে আমার কথা ছিল। এভাবেই বলো। ক্রোধে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল মেয়েটা। কটমট করে বলল, আপনি হঠাৎ এমন নাটক করা শুরু করেছেন কেন? দাদি আপুকে নাকি বলেছেন আপনি আর ব্যবসার কাজ দেখতে পারবেন না? হ্যাঁ বলেছি। কেন? এই কেনর উত্তর তোমাকে আমি আগেই দিয়েছি।
তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। কণ্ঠটা আগের তুলনায় একটু নরম করে বলল, আপনি হঠাৎ কেন এমনটা শুরু করেছেন? কি চাইছেন আপনি একটু বলবেন? আপাতত তোমাকে বিয়ে করতে চাইছি। কেন চাইছেন? বিয়েটা করো। একটু সময় নাও, আমাকে অনুভব করার চেষ্টা করো। তোমার করা এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। বিয়ে করে কেন সময় নিতে হবে? আপনাকে অনুভব করতে হবে। সেই সময়টা বিয়ের আগে দিন। আমি চেষ্টা করি আপনাকে অনুভব করার, তারপর না হয় বিয়ের কথা আসবে। বিভান হাতের জ্বলন্ত সিগারেটটা পাশের দেয়ালে চেপে ধরে তার আগুন নিভাল। অতঃপর আবার ফিরে তাকালো রূপন্তীর পানে। শীতল কণ্ঠে বলল, অনেক সময় দিয়েছি তোমাকে। অনেক অনুভব করানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি অনুভব করতে পারোনি। তাই আপাতত আমি আর সময় দিতে চাইছি না। যতটুকু অনুভব করার করেছ, বাকিটা বিয়ের পরে করবে। বিয়ে, বিয়ে আর বিয়ে। হঠাৎ আপনার মাথায় এই বিয়ের ভূতটা চাপল কেন জানি না। তবে আমি আপনাকে বিয়ে করছি না। এদেশে আসার পর জোরজবরদস্তি করে আমাকে দিয়ে রেস্টুরেন্টের চাকরি ছাড়িয়েছেন, জোরজবরদস্তি করে হোস্টেল ছাড়িয়ে এ বাড়িতে এনে তুলেছেন। আপনি কি ভেবেছেন সব আপনার ইচ্ছে অনুযায়ী চলবে? আপনি যা বলবেন তাই হবে? তবে তা আপনার ভুল ধারণা। আমি আপনাকে বিয়ে করব না মানে করব না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ক্রোধে ফুঁসতে ফুঁসতে সে এসে দাঁড়াল নিজ কক্ষে। ঠাস করে আটকালো দরজাটা। দিশেহারা হয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ খেয়ালে এলো সেদিন তার দরজায় লাগানো কাগজটার কথা। কাগজটায় কি যেন লেখা ছিল। হ্যাঁ, 143 সংখ্যাটা লেখা ছিল। এই সংখ্যার মানে কি? বিভান তো বলল তাকে নাকি সে কি অনুভব করানোর চেষ্টা করেছে। তবে ওই সংখ্যাটার মধ্যেই কি কিছু ছিল? থাকতে পারে। রূপন্তী দ্রুত নিজের মোবাইলটা হাতে নিল। ইন্টারনেটে সার্চ দিল, হোয়াট ইজ দ্য মিনিং অফ 143। ইন্টারনেটে সার্চ দিল, হোয়াট ইজ দ্য মিনিং অফ 143। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই রূপন্তীর সম্মুখে গোটা গোটা অক্ষরে ভেসে উঠল, 143 মিনস আই লাভ ইউ। রূপন্তী যেন আকাশ থেকে পড়ল। চোখ দুটো বড় বড় হয়ে গেল বিস্ময়। 143 এর মানে শেষ পর্যন্ত এই ছিল। আর ওই অঙ্কটা, ওটার শেষেও তো উত্তর হয়েছিল আই লাভ ইউ। এটাও তো ওই ইংরেজি বাক্যের আই লাভ ইউ ই দ্বারায়। রূপন্তীর মাথা ঘুরে উঠল। একদিনে এক মাথায় আর কত শকর সে নিবে। বিভান তো তাকে শত্রু মনে করত, এমনকি এখনো শত্রুই মনে করে। সালাম হোসেনকে এখনো তার পিতা মাতার হত্যাকারী হিসেবেই মনে করে। তাহলে হঠাৎ এই ভালোবাসা বাসি মানে কি? তারপর মেয়েটা না হয় মেনেও নিল বিভান তাকে ভালোবাসে। মনের উপরে তো কারো হাত থাকে না। হয়তো মনের অজান্তেই ছেলেটা তাকে ভালোবাসেছে। তবে সে অনুভূতির কথা বিভান তাকে জানাতে পারত। দুজন মিলে একটা সিদ্ধান্ত নেওয়া যেত। কোনো ধরনের সম্পর্কে জড়ালে জোড়াতো নয়তো সমঝোতার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিত। কিন্তু কোনো কিছু পরিষ্কারভাবে না জানিয়ে হঠাৎ করে চাপে ফেলে এই বিয়ের মানে কি? বিভান কি সত্যিই তাকে ভালোবাসে নাকি এখানে অন্য কিছু রয়েছে? চাপে ফেলে তাকে বশ করে তার বাবার উপরে প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করছে না তো এই লোক? তাও হতে পারে। সালাম হোসেনকে পুলিশে দেওয়ার জন্য, তাকে চাকরিচ্যুত করার জন্য, তাকে বাড়ি থেকে বের করার জন্য ছোটবেলায় কম কিছু তো করেনি বিভান। এখনো আবার তেমন কিছু করতে চাইছে না তো? রূপন্তীর মাথায় কিছু খেলছে না। বিভান তাকে ভালোবাসে জানার পরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কোনো নাটক। রূপন্তীর মনে হাজারো প্রশ্ন, তবে উত্তর খুঁজে পাচ্ছে না কোনো। হিসাব মিলাতে পারছে না কোনো কিছুর। মেয়েটার ভাবনা চিন্তার মধ্যেই হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। ভ্রু কুঁচকালো রূপন্তী। এই রাতে আবার কে এসেছে? এমনি জীবনে ঝামেলার শেষ নেই, আবার কে এলো নতুন ঝামেলা দিতে? রূপন্তী নিজের ভাবনা চিন্তার ইতি টানল। কক্ষ থেকে বেরিয়ে এলো থমথমে চোখ মুখে। বসার কক্ষে পা রাখতেই চমকালো মেয়েটা। দুজন পুলিশ দাঁড়িয়ে রয়েছে সেখানে।
বিভানও দাঁড়িয়ে আছে তাদের পাশে। কি সব যেন বলছে তারা নিজেদের মধ্যে। রূপন্তী এগিয়ে গেল তাদের পানে। পুলিশ দুজনকে উদ্দেশ্য করে শুধালো, আপনারা হঠাৎ এখানে? পুলিশ দুজনের একজন জবাব দিলেন, আপনাদের নামে অভিযোগও পড়েছে। আপনারা নাকি অন্য দেশ থেকে এদেশে এসে অবৈধভাবে থাকছেন। রূপন্তী চমকাল, এসব কি বলছে এই পুলিশ? তারা অবৈধভাবে আসতে যাবে কেন? সম্পূর্ণ বৈধভাবে এদেশে পা রেখেছে তারা। এমন মিথ্যা বানোয়াট অভিযোগ কে করল তাদের নামে? রূপন্তী ঘোর প্রতিবাদ করল, দৃঢ় কণ্ঠে বলল, মিথ্যা কথা, আমরা এদেশে কোনো অবৈধভাবে আসিনি। সম্পূর্ণ বৈধভাবে এসেছি। আপনাদের পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র দেখান তাহলে। বিভান যেন আগে থেকেই তৈরি ছিল সবকিছুর জন্য। পুলিশের কাগজপত্র চাইতে দেরি, কিন্তু তার রুম থেকে কাগজপত্র নিয়ে আসতে দেরি হল না। পুলিশকে নিজের কাগজগুলো দেখাতে দেখাতে বলল, আমি এদেশে বহু বছর ধরে বসবাস করি এবং এখন এদেশের নাগরিক। তারপরও ওখানে আমার পাসপোর্টও দিয়ে দিয়েছি, দেখে নিন। পুলিশ বিভানের সকল কাগজপত্রগুলো পর্যবেক্ষণ করে ফেরত দিলেন। পরপর তাকালেন রূপন্তীর পানে। বললেন, আপনার ডকুমেন্টস কোথায়? দিন। রূপন্তীর কোনো ডকুমেন্টসই তো তার কাছে নেই। সব বিভান নিয়ে রেখেছে। এমনকি পাসপোর্টটাও তার কাছে নেই। মেয়েটা তাকালো বিভানের পানে। জোরপূর্বক হেসে বলল, আমার ডকুমেন্টস গুলো দেখিয়ে দিন উনাদের। বিভান কোনো হেলদোল দেখালো না। নির্লিপ্ততা ভঙ্গিতে জবাব দিল, তোমার ডকুমেন্টস আমি দেব কিভাবে? তোমার ডকুমেন্টস তুমি দাও, কিন্তু আমার পাসপোর্ট থেকে সবকিছু তো আপনার কাছে। প্রমাণ কি? রূপন্তী বুঝল এই পুলিশ আনা তাদের কাছে অভিযোগ দেওয়া সব কিছুর পিছনে নির্ঘাত এই লোকের হাত আছে। এই লোক ইচ্ছে করে এসব করছে যাতে মেয়েটা বিয়েতে রাজি হয়ে যায়। রূপন্তীর রাগ লাগল। কটমট করে বলল, দেখুন, ঝামেলা না করে আমার ডকুমেন্টস গুলো উনাদের দেখিয়ে দিন। তুমিও তাহলে বিয়েতে রাজি হয়ে যাও। রূপন্তী আর কোনো পথ খোলা পেল না। এই লোক তার জন্য কোনো পথ খোলাই রাখেনি। এখন ডকুমেন্টস না দেখাতে পারলে অবশ্যই পুলিশ তাকে ধরে নিয়ে যাবে, তারপর জেল। ফলস্বরূপ তার জীবনটাও নষ্ট হবে আর তার পরিবারটাও শেষ হয়ে যাবে। রূপন্তী কি করবে না করবে ভেবে পাচ্ছে না। এই মুহূর্তে মেয়েটার নিজেকে বড্ড অসহায় লাগছে। বিভান ঠিক চাইছেটা কি তাও বুঝতে পারছে না। আবার বিয়ে না করেও কোনো উপায় দেখছে না। রূপন্তীর ভাবনার মধ্যেই আবার মুখ খুললেন একজন পুলিশ। কিছুটা রুক্ষ স্বরে বললেন, কি হলো আপনার ডকুমেন্টস দেখান, নয়তো না পুলিশ স্টেশনে চলুন। রূপন্তী ভয় পেল। আর কিছু ভাবতে পারল না সে, কিংবা ভাবতে চাইল না। নিজের জীবন শেষ হয়ে যাক তাতে তার দুঃখ নেই, কিন্তু পরিবারটাকে শেষ হয়ে দিতে পারবে না। বিভান যদি ব্যবসার কাজ বন্ধ করে, আবার এদিকে সে যদি জেলে যায়, তবে যে তার বাবা মা ছোট ভাইটাকে না খেয়ে মরতে হবে। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। আর কোনো উপায় না পেয়ে বলল, আমি বিয়েতে রাজি। আপনি আমার ডকুমেন্টস গুলো উনাদের দেখান। বিভানের ওষ্ঠে হাসি ফুটে উঠল। আর দেরি করল না সে। তার পকেটেই ছিল রূপন্তীর ডকুমেন্টস গুলো। দ্রুত সে সেগুলো বের করে দিল। পুলিশ সদস্যরা সব কাগজপত্র পর্যবেক্ষণ করে ভদ্রভাবেই চলে যেতে উদ্যত হলেন। ঠিক তখনই তাদের আটকাল বিভান। বেশ উৎফুল্লতার সাথে ইংরেজি বাক্যে বলল, একটু পরেই আমার বিয়ে। দয়া করে আর একটু সময় থেকে যান। পুলিশ সদস্যরা দ্বিরুক্তি করলেন না। উল্টো বিভানের এই আহ্বানে খুশি হলেন তারা। বিভানকে ধন্যবাদ জানিয়ে বসে পড়লেন সোফায়। বিভান তোড়জোড় শুরু করল। এরিক, হ্যারি, কাজী সাহেব এবং সাক্ষী হিসেবে আরও কয়েকজনকে ডেকে আনল ছেলেটা। অতঃপর 3/4 প্যান্ট আর টি শার্ট গায়ে জড়িয়েই বসে পড়ল বিয়ের পিঁড়িতে। রূপন্তীর শরীরেও যে ভালো পোশাক তা নয়। হালকা পাতলা সুতির একটা 3 পিস জড়ানো। এখন পোশাক পরিবর্তন করতে যাওয়া মানেই সময় নষ্ট।
তাই ওদিকে আর গেল না। বিভান এই পোশাকেই কাজীকে বলল বিয়ে কার্যক্রম শুরু করতে। কাজী সাহেবও ছেলেটার আদেশ মোতাবেক বিয়ে শুরু করলেন। কিঞ্চিত সময় নিয়ে নিজের কাজগুলো শেষ করে তাকালেন রূপন্তীর পানে। নম্র কণ্ঠেই বললেন, আম্মাজান এবার কবুল বলুন। রূপন্তী কবুল বলতে গিয়েও আটকে গেল। হৃদয়টা ভারী হয়ে উঠল তার। শেষ পর্যন্ত এই ছিল তার ভাগ্যে। এ দেশে এসেছিল সে নিজের স্বপ্ন পূরণ করতে, পড়াশোনার তাগিদে, অথচ আজ বাধ্য হয়ে করতে হচ্ছে বিয়ে। বিয়ে প্রতিটি মেয়ের জীবনেই একটা স্মরণীয় এবং সুন্দর মুহূর্ত। এই সময়ে প্রতিটি মেয়েই তার বাবা মা এবং পরিবারকে পাশে চায়। তাদের সান্নিধ্যে থেকে জীবনের এই সুন্দর মুহূর্তটা অনুভব করতে চায়। কিন্তু রূপন্তীর পাশে আজ কেউ নেই। সবচেয়ে বড় কথা, পরিবারের অগোচরে কাউকে না জানিয়ে আজ তাকে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে। তার বাবা মা, পরিবারের লোকজন যখন এই সত্যিটা জানবে নিশ্চয়ই কষ্ট পাবে ভীষণ। রূপন্তীকে চুপ থাকতে দেখে কাজী সাহেব আবার মুখ খুললেন। তাড়া দিয়ে বললেন, আম্মাজান কবুল বলে দিন। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। আর না ভেবে বলে দিল, কবুল, কবুল, কবুল। সাথে সাথে কাজী সাহেব আলহামদুলিল্লাহ বললেন। এরপর বিভানকে কবুল বলতে বললে সে সময় নিল না বেশি। অল্পতেই কবুল বলে দিল। কিন্তু এখনো আইনত বিয়েটা বাকি। এই সমাজে রূপন্তীকে নিজের স্ত্রী হিসেবে জাহির করতে আইনত বিয়ে অত্যাবশ্যক। বিভান আইনত বিয়ের জন্য এখানে একজন উকিলকেও ডেকেছে, আর সাথে সেই নীল ফাইলটাও বাড়িতেই নিয়ে এসেছিল। শরীয়ত মোতাবেক বিয়েটা সম্পন্ন হতেই বিভান উঠে গিয়ে কক্ষ থেকে নীল ফাইলটা নিয়ে এলো। রূপন্তীর পানে বাড়িয়ে দিয়ে বলল, সই করে দাও। রূপন্তী ফাইলটা নিল। শরীয়ত মোতাবেক বিয়ে যখন হয়েই গেছে, এখন এই আইনত বিয়ে আটকে রেখে আর লাভ কি? দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। কাপা কাপা হাতে সই করে দিল বিয়ের কাগজে। পরপর সেই কাগজে সই করে দিল বিভানও। ব্যাস, বিয়ে পুরোপুরিভাবে সম্পন্ন। মাত্র কিছু সময়ের ব্যবধানে রূপন্তী এখন বিভানের স্ত্রী। এই সমাজে রূপন্তীর উপর যদি কারো সবচেয়ে বেশি অধিকার থাকে তবে তা একান্তই বিভানের। এখন আর মেয়েটাকে তার নিকট থেকে কেউ আলাদা করতে পারবে না। বিভান ওষ্ঠে হাসি ফুটিয়েই সবাইকে মিষ্টি খাওয়াল। সবাই মিষ্টি খেয়ে আর একটু সময় বসে হাসি ঠাট্টা করে চলে গেল নিজ নিজ গন্তব্যে। শুধু পড়ে রইল বিভান এবং রূপন্তী। মেয়েটা সেই রেজিস্ট্রি পেপারে সই করেই কেমন থম মেরে গেছে। বোধহয় ভাবছে কিছু। বিভান উঠে দাঁড়াল। আশেপাশে তাকিয়ে কিছুটা ইতস্তত করে বলল, হিসেব অনুযায়ী আজ আমাদের বাসর রাত। কিসের বাসর রাত আর কিসের বিয়ে? কি থেকে কি হয়ে গেল কিছুই মাথায় ধরছে না রূপন্তীর। চোখের পলকে যেন হুট করেই সব বদলে গেল। কোনো কিছু ভালোভাবে বুঝে ওঠার আগেই সে ধরা দিল অন্যের স্ত্রী রূপে। মেয়েটার ছোট মাথায় এই মুহূর্তে এত হতবাক্তা আর ধরছে না। নিজের জীবনের হিসেব মিলাতে পারছে না কোনোভাবেই। মনের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা ঠাঁই দিয়ে রূপন্তী তেমন খেয়াল করতে পারল বিভানের কথা। আনমনেই সে বলল, বাসর টাসর যা আছে আপাতত আপনি টাইগারের সাথে সেরে নিন। আমার এখনো অনেক হিসাব মিলানো বাকি। নিজে বলে নিজেই চমকালো রূপন্তী। অপ্রস্তুত হল ভীষণ। সে কি বলতে কি বলে ফেলল। বাসর, তাও টাইগারের সাথে? তার চেয়েও বড় কথা, এই লোক এখন বাসরের চিন্তাও করছে। বিয়ে তো জোর করে করেছে, এখন বাসরটাও কি জোর করে করবে? এ তো বিমানের থেকেও দ্রুত গতিতে এগুতে চাইছে। না, এখান থেকে পালাতে হবে তাকে। এই বাসর টাসর এই মুহূর্তে তার দ্বারা সম্ভব না। রূপন্তী উঠে দাঁড়াল দ্রুত। এলোমেলো পা ফেলে ছুট লাগাল নিজ কক্ষের পানে। যেতে যেতে বলল, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাতে গেলাম। বিভান হতভম্ব হয়ে তাকিয়ে রইল রূপন্তীর চলে যাওয়ার পানে। মেয়েটা কি বলে গেল? টাইগারের সাথে বাসর করতে? শেষ পর্যন্ত একটা কুত্তার সাথে ছি ছি ভাবতেই গা গুলিয়ে উঠছে বেচারার। এ কোন বিয়ে করেছে সে? বিভান একবার ভাবল রূপন্তীর কক্ষের পানে যাবে, তবে পরক্ষণেই আবার সিদ্ধান্ত পরিবর্তন করল।
মেয়েটাকে আজ সারাদিন কম জোরজবরদস্তি করেনি। এখন অন্তত তার একটু রেহাই দেওয়া উচিত। তাছাড়া বিয়েটা যখন একবার হয়ে গেছে তখন মেয়েটাকে তার নিকট ধরা দিতেই হবে, তা আজ হোক বা কাল। তপ্ত নিঃশ্বাস ফেলল বিভান। তাকল তার পাশ থাকা টাইগারের পানে। সাথে সাথেই নাক মুখ কুঁচকে এলো তার। প্রতিদিন ঘুমানোর সময় কুকুর ছানাটাকে সে নিজ কক্ষে নিয়ে গেলেও আজ আর নিল না। কেমন অপ্রস্তুত হয়ে গেল সে নিজ কক্ষে। টাইগারকে শাসিয়ে বলল, তুই আজ আমার রুমে আসবি না। কেমন অপ্রস্তুত হয়ে গেল সে নিজ কক্ষে। টাইগারকে শাসিয়ে বলল, তুই আজ আমার রুমে আসবি না। বেচারা টাইগার, অবুঝ বোবা প্রাণী, বুঝল না কিছুই। লেজ নেড়ে ফ্যালফ্যাল করে শুধু তাকিয়ে রইল বিভানের বন্ধ দরজার পানে। মানুষ হলে আজ নির্ঘাতে দরজা সে ভেঙে ফেলত। বিভানকে রুম থেকে বের করে দিয়ে বলত, তোর মতো নিরামিষ খবিশ বদমাইশ লোকের সাথে বাসর করার আমারও কোনো ইচ্ছে নেই। তোর বউ আমার নামটা এখানে তুলল না, যেন আমার মান ইজ্জত মেরে দিল। কিন্তু আফসোস, টাইগার মানুষ নয়, সে এক নিম্ন শ্রেণীর অবুঝ বোবা প্রাণী। তাই তার সাথে হওয়া এই অন্যায়ের প্রতিবাদ করতে পারল না কোনো। সুদীর্ঘ এক রাতের অবসান ঘটিয়ে দেখা মিলছে সুন্দর এক সকালের। চারদিকটা ভরে উঠেছে সূর্যের উজ্জ্বল আলোয়। রূপন্তী প্রতিদিনের ন্যায় আজও ভোরে ভোরেই ঘুম থেকে উঠেছে। সকালের নাস্তা তৈরি করে সাজিয়ে রেখেছে টেবিলে। বিভান এলো একটু পর। রূপন্তী তার দিকে খাবার এগিয়ে দিয়ে নিজেও বসল টেবিলে। খেতে শুরু করল স্বাভাবিকভাবে। বিভান আর চোখে একবার তাকালো মেয়েটার পানে। অতঃপর পকেট থেকে একটা চকলেট বের করে, বাহিরে কোনো পুরুষকে সুন্দর লাগলে তোমার চোখ দুটো খসে পড়ুক। আর আমি ব্যতীত অন্য কোনো পুরুষ মানুষকে মনে ধরলে আমার হাতে তোমার মৃত্যু ঘটুক। রূপন্তীর খাওয়া থেমে গেল। চমকানোর সাথে 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 ভরকে গেল সে। একে একে স্মরণে এলো গতকাল রাতের সকল ঘটনা। সকালে উঠে তো সে বেমালুম ভুলেই গিয়েছিল সব। ভুলে গিয়েছিল তার বিয়ের কথা। কিন্তু এই লোক কি বলছে এসব? এ কোথায় এসে ঠেকল সে? এখন কোনো পুরুষ মানুষ যদি সুন্দর হয় তাহলেও তাকে সুন্দর লাগতে পারবে না। এ কেমন কথা? রূপন্তী চোখ বড় বড় করল। অবাক কণ্ঠে শুধাল, কোনো পুরুষ যদি বাস্তবিক পক্ষে সুদর্শন হয় তবে তাকেও সুদর্শন লাগতে পারবে না? না। বিভানের নির্লিপ্ততা জবাব। রূপন্তী হতবাক হয়ে ফের প্রশ্ন করল, সে যদি বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ হয় তবে তার দিকে তাকাবে না তুমি? ওষ্ঠ বাঁকালো রূপন্তী। ভেংচি কেটে বলল, আর যদি আপনার কথা আমি না শুনি? বিয়ে করেছি তোমাকে, এখন তুমি আমার সব কথা শুনতে বাধ্য। কিসের বিয়ে? কার বিয়ে? জোরজবরদস্তি করে, ভয় দেখিয়ে, চাপে ফেলে বিয়ে করলেই হলো নাকি? ওই বিয়ে আমি মানি না। রূপন্তীর শক্ত কণ্ঠস্বর। দৃষ্টি শীতল হল বিভানের। কিঞ্চিত সময় নিয়ে সে তাকিয়ে রইল রূপন্তীর পানে। অতঃপর খাওয়ায় মনোযোগ দিয়ে বলল, তুমি মানো নাকি মানো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমার স্ত্রী এবং আমি তোমার স্বামী, এখন এটাই সবচেয়ে বড় সত্য। থামল বিভান। ফের বলল, যাই হোক খাওয়া শেষ করো তাড়াতাড়ি, নয়তো কলেজে দেরি হয়ে যাবে। কিছুটা সময় গড়িয়েছে। চারদিকে জনমানবের ব্যস্ততা বেড়েছে বেশ। রূপন্তী এবং বিভান কেবলই এসে পৌঁছাল কলেজে। গেট থেকে ঢুকে একটু এগুতেই দেখা মিলল ইমাদ, জ্যাক, এলিনা এবং দোলার। ক্যাম্পাসে ঘাসের উপরে বসে আড্ডা দিচ্ছিল তারা। অবশ্য এ এখন তাদের রোজগার কর্ম হয়ে দাঁড়িয়েছে। রূপন্তী এবং বিভান এগিয়ে গেল তাদের পানে। রূপন্তীকে দেখেই উঠে দাঁড়াল ইমাদ। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, তোমার তো কাল থেকে কোনো খোঁজ খবরই নেই। কি কাজ আছে বলে বিভান কাল যে তোমাকে নিয়ে এলো তারপর কতবার কল করলাম ধরলে না। সকালে মেসেজ করলাম নিতে আসবো তাও বারণ করলে। রূপন্তী আর চোখে একবার তাকালো বিভানের পানে। অতঃপর জোরপূর্বক হেসে বলল, ওই একটু কাজে ব্যস্ত ছিলাম তো তাই কল ধরতে পারিনি। ইমাদ আর তেমন প্রশ্ন করল না।
নিজ স্থানে বসে রূপন্তীকে বলল, বসো, আড্ডা দেই সবাই মিলে। রূপন্তী বসতেও নিল, কিন্তু তাকে বাধা দিল বিভান। থমথমে কণ্ঠে বলল, তোমার না লাইব্রেরিতে কাজ আছে? কাজ রেখে আড্ডা দেওয়ার জন্য নিশ্চয়ই লাইব্রেরি কর্তৃপক্ষ তোমাকে কাজে রাখেনি। রূপন্তী আর বসল না। সত্যিই তো তার লাইব্রেরিতে কাজ আছে। সেই কাজ রেখে কিনা সে বসতে চেয়েছিল আড্ডায়। মেয়েটা তাড়াহুড়ো করল। সকলের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত ছুট লাগালো লাইব্রেরির পানে। ইমাদও উঠে দাঁড়ালো ফের। রূপন্তীর পিছু পিছু যেতে চাইল লাইব্রেরিতে, কিন্তু তাকে থামিয়ে দিল বিভান। কপালে ভাঁজ ফেলে শুধাল, কোথায় যাচ্ছিস? রূপন্তীর সাথে কথা ছিল তাই যাচ্ছিলাম। রূপন্তী ওখানে কাজে গিয়েছে। ওখানে তোর যাওয়া মানে ওর কাজে ব্যাঘাত ঘটানো। কথা থাকলে পরে বলে নিস। আপাতত ওকে ঠিকভাবে ওর কাজ করতে দে। বিভানের কথার সাথে সায় জানালো জ্যাকো। টেনে তাকে আবার বসালো নিজেদের পাশে। ইমাদের আর কি করার? ইচ্ছে না থাকা সত্ত্বেও সবার সাথে আড্ডায় যোগ দিল সে। দুপুরের সময় সূর্যটা তার তেজ ছড়িয়ে দিয়েছে চারদিকে। গরমে দিশেহারা হয়ে উঠেছে প্রকৃতি। রূপন্তী ক্লাস শেষে কেবলই এলো লাইব্রেরিতে। মনে ভিতরে তার হাজার প্রশ্ন দলা পাকিয়ে রয়েছে। বিভানের ওই 143 এবং 143 এর মানে কি ছিল? ছেলেটা কি সত্যিই তাকে ভালোবাসে নাকি অন্য কিছু? আর হুট করে আগাম কোনো বার্তা না দিয়ে এই বিয়ের মানেই বা প্রশ্নগুলো মাথায় ঘোরপাক খাচ্ছে গতকাল রাত থেকে। কাল রাতে জিজ্ঞেস করতে চেয়েও পুলিশের ঝামেলা, বিয়ের ঝামেলায় আর জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। সকালে জিজ্ঞেস করবে তা তো সে নিজেই বিয়ের কথা ভুলে বসেছিল। যাক, এখন জিজ্ঞেস করা যাবে না হয়। রূপন্তী ঠিক জানে বিভান এখন লাইব্রেরিতে আসবে। এখানে কাজ নেওয়ার পর থেকে মেয়েটা প্রতিদিনই এই সময়ে বিভানকে লাইব্রেরিতে আসতে দেখেছে। রূপন্তীর ভাবনার মধ্যেই বিভান লাইব্রেরিতে পা রাখল। ওষ্ঠে হাসি ফুটে উঠল মেয়েটার। এগিয়ে গেল সে ছেলেটার পানে। নম্র স্বরে বলল, আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। বিভান কোনো দিকে দৃষ্টিপাত না করে হেঁটে গিয়ে দাঁড়ালো একটা বইয়ের তাকের নিকটে। সেখান থেকে একটা বই বের করতে করতে বলল, করে ফেলো। রূপন্তী একটু সময় নিল। ইতস্তত করে বলল, আপনি যে সেদিন আমার দরজায় 143 লিখেছিলেন, আবার ওই অঙ্কটা দিয়েছিলেন। ওর মানে তো ছিল আই লাভ ইউ। আপনি কেন ওগুলো আমাকে দিয়েছিলেন? আপনি কি ভালোবাসেন আমাকে? বিভান হাতের বইটা উল্টে পাল্টে দেখতে দেখতে জবাব দিল, বুঝে নাও। আমি বুঝতে পারবো না। আপনি বলুন। তুমি বুঝতে না পারলে আমিও বলতে পারবো না। আচ্ছা, আপনি আমাকে বিয়ে কেন করেছেন? এই মুহূর্তে দাঁড়িয়ে বিভানের কাছে এই প্রশ্নটা অযৌক্তিক লাগল। যেখানে সে তার বক্তব্য দ্বারা বুঝিয়ে দিয়েছে সে ভালোবাসে রূপন্তীকে, সেখানে বিয়ে কেন করেছেন? এমন একটা প্রশ্ন নিতান্তই ভিত্তিহীন। অবশ্যই ভালোবাসে বলেই বিয়ে করেছে। বিভান আর এই প্রশ্নটার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। হাতের বইটা ওই তাকে রেখে সে এগিয়ে গেল অন্য তাকের পানে। রূপন্তীও এলো তার পিছু পিছু। অস্থির হয়ে বলল, আমি কিছু জিজ্ঞেস করছি বিভান ভাই, উত্তর দিন। বিভান এবারেও চুপ রইল। উত্তর দিল না কোনো। মেজাজ বিগড়ালো রূপন্তীর। কতক্ষণ ধরে সে এই লোকটার পিছু পিছু ঘুরছে, অথচ এই লোক তাকে পাত্তাই দিচ্ছে না, কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। মেয়েটা কটমট করল। মৃদু স্বরে চেঁচিয়ে বলল, বিভান ভাইয়া। বিভান ঘাড় বাঁকিয়ে তাকালো লাইব্রেরিতে থাকা সিসি ক্যামেরার পানে। অতঃপর ঠোঁট কামড়ে এদিক ওদিকে তাকিয়ে হেঁটে গিয়ে দাঁড়ালো লাইব্রেরির একদম পিছনের দিকে বইয়ের তাকের আড়ালে থাকা একটা টেবিলের নিকটে। লাইব্রেরির এই স্থানটা সিসি ক্যামেরায় তেমন দৃশ্যমান নয়। আর সেই সুযোগটাই কাজে লাগালো বিভান। রূপন্তীকে ডেকে বলল, এদিকে এসো। রূপন্তী টেবিলের পাশে গিয়ে দাঁড়াল। থমথমে কণ্ঠে জিজ্ঞেস করল, কি? এখানে উঠে বসো। কেন? উঠে বসো আগে।
রূপন্তী উঠে বসল টেবিলে। কিছু বুঝে ওঠার আগেই তার পানে ঝুঁকে গেল ছেলেটা। আলতোভাবে মেয়েটার গালে চুমু খেয়ে বলল, ডোন্ট কল মি ভাইয়া, আই অ্যাম অনলি ইউর ছায়া। রূপন্তী হকচকাল। এটা কি হলো? বিভান তাকে চুমু খেয়েছে, আবার বলছে ছায়া। মেয়েটার হৃদস্পন্দন গাঢ় হল, হাঁসফাঁস করে উঠল মুহূর্তেই। দ্রুত টেবিলের উপর থেকে নেমে যেতে চাইল সে, কিন্তু বিভান নামতে দিল না। দুই পাশ থেকে দুই হাত দিয়ে আটকে দিল মেয়েটাকে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, হিসেব রেখো, এটা আমার তরফ থেকে তোমাকে দেওয়া প্রথম চুমু। রূপন্তী অতটা ভাবল না, ফট করেই উত্তর দিল, এটা দ্বিতীয়। এর আগেও আপনি আমাকে চুমু দিয়েছিলেন। বিভানের ওষ্ঠে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। মেয়েটার সাথে সে আরেকটু ঘনিষ্ঠ হয়ে শুধাল, কিভাবে দিয়েছিলাম? রূপন্তী অপ্রস্তুত হল। কি বলতে এসে কি বলে ফেলল। অবশ্য ইদানিং তার মুখটা কেমন লাগামহীন হয়ে উঠেছে। যখন তখন মুখ থেকে যা খুশি বের হয়ে যায়। এলোমেলো দৃষ্টি ফেলল মেয়েটা। আমতা আমতা করে বলল, জানি না, আপনি হাত সরান, আমি নিচে নামব। বিভান কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল রূপন্তীর পানে। অতঃপর হুট করেই সে নিজের ঠোঁট দুটো বসিয়ে দিল রূপন্তীর কোমল ঠোঁটে। মোলায়েমভাবে একটা চুমু খেয়ে বলল, এভাবে দিয়েছিলাম নিশ্চয়ই। মোলায়েমভাবে একটা চুমু খেয়ে বলল, এভাবে দিয়েছিলাম নিশ্চয়ই। কেন তুমি চেয়েছিলে আমি সব ভুলে যাই? রূপন্তী অপ্রস্তুত হল। লাজে রাঙা হল তার গাল দুটো। ছেলেটা আবার তার ঠোঁটে চুমু খেয়েছে, আবার কেমন করে কথাও বলছে। বিভান তো এমন ছিল না। সকাল পর্যন্তও তো ভদ্র সভ্য এবং সুশীল এক পুরুষ ছিল। এখন এর কি হল? হঠাৎ এত নির্লজ্জ হয়ে কেন উঠল? এলোমেলো দৃষ্টি ফেলল রূপন্তী। দুই হাত তুলে ঠেলে নিজের থেকে সরিয়ে দিতে চাইল বিভানকে। হাঁসফাঁস করে বলল, আপনি আমার থেকে দূরে সরুন, আমার অস্বস্তি লাগছে ভীষণ। বিভান হাসল, আবার ঝুঁকে চুমু খেল মেয়েটার কানের নরম লতিতে। ফিসফিসিয়ে বলল, অস্বস্তিকে কাবু করতে শেখো বেইব। আমি এখন থেকে প্রতিটি মুহূর্তে তোমার অস্বস্তির কারণ হব। পারব না, আপনি দূরে সরুন। রূপন্তী দূরে সরে যেতে চাইল। বিভান তৎক্ষণাৎ হাত বাড়িয়ে কোমর চেপে ধরল মেয়েটার, টেনে আনল নিজের দিকে। আলতোভাবে তার নাকের ডগায় চুমু খেতেই তেতে উঠল রূপন্তী। রুক্ষ কণ্ঠে বলল, সমস্যা কি? কথায় কথায় চুমু খাচ্ছেন কেন? ভালো লাগছে তাই। আর একটা চুমু খেলে কিন্তু আমি আপনার মুখ ভেঙে দেব বলে দিলাম। বিভান হাসল। মেয়েটার সাথে আর একটু ঘনিষ্ঠ হয়ে বলল, তবে আমি সেই ভাঙা মুখ নিয়ে তোমায় চুমু দেব। আপনি কিন্তু এখন আপনার সীমা অতিক্রম করছেন। বিভানের দৃষ্টি শীতল হল। বেশ শান্ত স্বরেই জবাব দিল, সীমা অতিক্রম করার জন্যই এত ঝামেলা করে বিয়ে করেছি। নয়তো এত তোড়জোড় চালিয়ে বিয়ে করার কি দরকার ছিল? আপনি আপনি একটা কথাটা আর সম্পূর্ণ করতে পারল না রূপন্তী। তার আগেই শোনা গেল ইমাদের কণ্ঠস্বর। ছেলেটা বেশ রুক্ষ স্বরে শুধাল, এখানে কি হচ্ছে? হকচকিয়ে উঠল রূপন্তী। তৎক্ষণাৎ সে ধাক্কা মারল বিভানকে। বিভানও আর জোর করল না। রূপন্তীকে ছেড়ে দাঁড়াল সোজা হয়ে। ভ্রু কুঁচকে শুধাল, তুই এখানে কি করছিস? ইমাদ উত্তর দিল না। বুকের ভিতরটা তার জলে যাচ্ছে ভীষণ। মনে হচ্ছে যেন হৃৎপিণ্ডটা কেউ তীব্র বেগে খামচে ধরেছে। ক্লাস শেষে রূপন্তীর সাথে দেখা করতে লাইব্রেরিতে এসেছিল ইমাদ। কিন্তু লাইব্রেরির সম্মুখভাগে মেয়েটাকে না দেখতে পেয়ে খুঁজতে খুঁজতে পিছনের দিকে চলে এসেছিল সে। আর এখানে এসে যা দেখল তাতে এই মুহূর্তে নিজের পায়ের উপরে দাঁড়িয়ে থাকাই দায় হয়ে পড়েছে ইমাদের। অজানা ভয় শরীর কাঁপছে, থরথর করে। কষ্ট হচ্ছে ভীষণ। এ কি দেখল সে? বিভানকে রূপন্তীকে চুমু খেতে না দেখলেও দুজনকে কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখেছে ইমাদ। কেন তারা এতটা কাছাকাছি দাঁড়িয়েছিল? কি সম্পর্ক এদের দুজনের মধ্যে?
তবে কি বিভান আর রূপন্তী কোনো সম্পর্কে জড়িয়েছে? কলিজা কাঁপল ইমাদের। অস্থির হয়ে শুধালো, তোর এখানে একসাথে কি করছিলি? বিভান উত্তর দিবে তার আগেই মুখ খুলল রূপন্তী। আমতা আমতা করে বলল, বই গুছিয়ে রাখছিলাম তাকে। এতটা কাছাকাছি দাঁড়িয়ে তাকে বই রাখছিলে? রূপন্তী অপ্রস্তুত হল, লজ্জাও পেল ভীষণ। ইমাদ ঠিক কতটা দেখেছে জানা নেই তার। তবে একজন পুরুষ একজন নারীকে চুমু খাচ্ছে বা তার কাছাকাছি অবস্থান করছে এমন দৃশ্য অন্য কারো দেখে নেওয়ার বিষয়টা যে কোনো মেয়ের নিকটই অস্বস্তিদায়ক। রূপন্তী বিষয়টা ঘুরিয়ে নিতে চাইল, ইতস্তত করে জবাব দিল, ওই উপরের তাকে বই রাখতে গিয়ে পড়ে গিয়েছিলাম তো। তখন ধরে নিয়েছিলেন উনি। ইমাদের কথাগুলো বিশ্বাস করতে কষ্ট হল। তবুও সে নিজেকে সান্ত্বনা দিল, হতেও পারে রূপন্তীর কথাই সত্যি। গতকাল সমুদ্রের তীরেও তো মেয়েটা অসাবধানতাবশত তার গায়ের উপরে পড়েছিল। তাই বলে কি তার সাথে রূপন্তীর কোনো সম্পর্ক আছে নাকি? ইমাদে পর্যায়ে ওষ্ঠ প্রসারিত করল একটু, নিজেকে স্বাভাবিক করে বলল, ওহ, চলো এবার আমি তোমাকে বই গুছিয়ে রাখতে সাহায্য করি। রূপন্তী জোরপূর্বক হাসল, পা বাড়িয়ে লাইব্রেরির সম্মুখ পানে যেতে যেতে বলল, তার আর প্রয়োজন হবে না, আমি একাই পারব। আমিও তোমাকে সাহায্য করি একটু। কথাটা বলেই ইমাদ ছুটল মেয়েটার পিছু পিছু। বিভান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। মেয়েটা কি অবলীলায় বানিয়ে বানিয়ে মিথ্যা বলে দিল। একটুও গলা কাঁপল না তার। টেবিলের উপর বসিয়ে বসিয়ে কতগুলো চুমু খেল সে রূপন্তীকে। অথচ মেয়েটা বলে দিল পড়ে গিয়েছিল তাই সে ধরেছে। বদমাইশ, মিথ্যাবাদী মেয়ে মানুষ কোথাকার। সন্ধ্যা গড়িয়ে কিছুটা সময় পার হয়েছে। চারদিকটা আলোকিত হয়ে উঠেছে ঝলমলে কৃত্রিম আলোর ঝলকানিতে। বিভান বসে রয়েছে বসার কক্ষে। পায়ের উপরে পা তুলে টিভি দেখছে। রূপন্তী রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিল এতক্ষণ। নিজের কাজ শেষে সে পা বাড়াল কক্ষের পানে। তখনই তাকে ডেকে উঠল বিভান, এদিকে এসো। রূপন্তী হাত দ্বারা ঘাড় ডলতে ডলতে গিয়ে দাঁড়াল ছেলেটার সম্মুখে। ভ্রু কুঁচকে শুধাল, কি হয়েছে? বসো। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল রূপন্তী। বসল বিভানের পাশে। ছেলেটা ঘাড় বাঁকিয়ে তাকালো তার পানে। শীতল কণ্ঠে বলল, আমার কোলে বসতে বলেছিলাম। রূপন্তী হতবাক হল। চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। এই লোক কি লাজ লজ্জার মাথা সব খেয়ে নিয়েছে নাকি? সেই দুপুর থেকে কি শুরু করেছে এসব? কি স্বাভাবিকভাবে বলল আমার কোলে বসতে বলেছি? কথাটা বলার সময় এর কি একটুও লজ্জা লাগেনি? ঢোক গিলল মেয়েটা। হাঁসফাঁস করে উঠে দাঁড়াল সে। অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আমি রুমে যাচ্ছি। রূপন্তী কক্ষের পানে পা বাড়াল। তৎক্ষণাৎ পিছন থেকে তার হাত টেনে ধরল বিভান। কিছু বুঝে ওঠার আগেই হ্যাচকা টানে বসিয়ে দিল নিজের কোলের উপর। হকচকিয়ে উঠল মেয়েটা। হৃদস্পন্দন গাঢ় হল তার। কোল থেকে উঠে দাঁড়ালো, চাইল দ্রুত। কিন্তু বিভান উঠতে দিল না। হাত দ্বারা মেয়েটার কোমর চেপে মিশিয়ে নিল নিজের সাথে। রূপন্তীর সর্বাঙ্গ জুড়ে যেন বিদ্যুৎ খেলে গেল। শিরদাঁড়া বেয়ে নেমে গেল এক শীতল রক্তস্রোত। গলা শুকিয়ে এলো মেয়েটার। কোনো রকমে বলল, কি করছেন কি? ছাড়ুন আমাকে। তোমাকে ছাড়ার জন্য তো ধরিনি। দেখুন আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। ছাড়ুন আমাকে। বিভান আরও গাঢ়ভাবে নিজের সাথে মিশিয়ে নিল রূপন্তীকে। মৃদু স্বরে বলল, আমি তোমার সাথে সব করতে পারি। বিয়ে করা বউ তুমি আমার। কিসের বউ? কিসের বিয়ে? আমি মানি না ওই বিয়ে। ছাড়ুন আমাকে। বিভান ছাড়ল না রূপন্তীকে। হুট করেই মুখ গুজল মেয়েটার ঘাড়ে। সাথে সাথে কেঁপে উঠল মেয়েটা, খামচে ধরল বিভানের দুই বাহু। বিভান নাক টেনে জোরে একটা নিঃশ্বাস নিল। শীতল কণ্ঠে বলল, আই লাভ ইউর নেক বেইবো। ইটস সফট এন্ড সুইট। রূপন্তীর শরীর অসাড় হয়ে পড়ল।
একে তো এই প্রথম সে কোনো পুরুষের সান্নিধ্যে এসেছে, তার উপর অজানা এক অনুভূতি ঘিরে ধরেছে তাকে। এই অনুভূতিকে সে ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না। খারাপও লাগছে না, আবার ভালোও লাগছে না। রূপন্তী চাইলেও বিভানকে সরিয়ে দিতে পারছে না নিজের থেকে। অথচ হিসেব অনুযায়ী এমন ব্যবহারের কারণে ছেলেটাকে 2-4টা থাপ্পড় মারার কথা ছিল তার। কেন এমন হচ্ছে? তবে কি রূপন্তীর অজান্তেই তার হৃদয়ে বিভানের জন্য কোনো অনুভূতি বাসা বেঁধেছিল? যে অনুভূতি এই মুহূর্তে তাকে বিভানকে ঠেলে সরিয়ে দিতে বাধা দিচ্ছে। রূপন্তী নিজের আখিদ্বয় বন্ধ করে নিল। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিতেই শব্দ পেল কলিং বেলের। কেউ এসেছে তাদের বাড়িতে। লাগাতার কলিং বেল বাজিয়ে যাচ্ছে। মেয়েটা তোরাক করে চোখ দুটো খুলল। আমতা আমতা করে বিভানকে বলল, এবার তো ছাড়ুন। কেউ এসেছে, দরজা খুলতে হবে। বিভান বিরক্ত হল। এই সময় আবার কে এলো? বউয়ের সাথে একটু একান্তে সময় কাটাচ্ছিল, এর মধ্যেই আসতে হলো এদের। বিভানের হাত আলগা হল। রূপন্তী যেন হাঁফ ছেড়ে বাঁচল। ছেলেটার কোল থেকে উঠে গিয়ে দরজাটা খুলতেই চোখের সম্মুখে দৃশ্যমান হল ইমাদ, জ্যাক, এলিনা এবং দোলা। প্রত্যেকের 2 হাত ভর্তি সেদিনের ন্যায় বিভিন্ন খাবার, চকলেট এবং পানীয়। আজও বোধহয় পার্টির উদ্দেশ্যেই এসেছে এরা। যাকেদের উঠছিলায় অন্তত বিভানের হাত থেকে রক্ষা পাওয়া যাবে আজ। ছেলেটা যেমনই হোক বন্ধু বান্ধবের সম্মুখে নিশ্চয়ই কিছু করবে না। জোরপূর্বক হাসল রূপন্তী। নরম কণ্ঠেই শুধালো, আরে আপনারা এখানে? ইমাদ হাসল। 2 হাত তুলে খাবারের প্যাকেটগুলো দেখিয়ে বলল, কাল তো সমুদ্রের তীর থেকে বিভান তোমাকে নিয়ে চলে এলো। উপভোগ করতে পারলে না একটুও। তাই আজ আমরা তোমাদের বাসায় চলে এসেছি। পার্টি করব সবাই মিলে। রূপন্তী সৌজন্য সূচক হাসল। ইমাদের কথার সাথে তাল মিলিয়ে বলল, তাহলে এখনো বাইরে দাঁড়িয়ে কেন আপনারা? ভিতরে আসুন তাড়াতাড়ি। ইমাদ, জ্যাক, এলিনা এবং দোলা বেশ উৎফুল্ল ভঙ্গিতেই ভিতরে ঢুকল। তবে তাদের দর্শনেই মেজাজ বিগড়াল বিভানের। এরা আবার এখানে কেন এসেছে? কই রাত্রির আধারে বউয়ের সাথে একটু ভালোভাবে সময় কাটাবে তা না এরা এসে হাজির। বিভান তীক্ষ্ণ দৃষ্টিতেই তাকালো ইমাদ এবং জ্যাকের পানে। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তোরা এসেছিস কেন? জ্যাক ধপ করে বসে পড়ল বিভানের এক পাশে। হাসি হাসি মুখে বলল, পার্টি করতে। আমার বাড়ি তোদের বার মনে হয় যে রোজ রোজ পার্টি করতে চলে আসিস? ইমাদ বিভানের অন্য পাশে বসতে বসতে বলল, বার মনে না হলেও পার্টির জন্য একদম উপযুক্ত জায়গা মনে হয়। আমার বাড়িতে কোনো পার্টি হবে না। পার্টির ইচ্ছে হলে বারে যা। ইমাদ গায়ে মাখল না বিভানের কথা। এ ছেলে প্রতিবারই এমন কথা বলে। এটা এক প্রকার এর স্বভাব বলা চলে। তাই বিভানের কথার আর কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধে করল না সে। রূপন্তীর পানে ফিরে তাকিয়ে বলল, পার্টি শুরুর আগে আমাদের একটু চা বানিয়ে খাওয়াও তো রূপন্তী। তোমার হাতের চায়ের যা টেস্ট, একদম মুখে লেগে থাকার মতো। বাকি সবাইও সায় জানালো ইমাদের কথার সাথে। রূপন্তী আর না করতে পারল না। উঠে গেল সে চা বানাতে। বিভান কটমট করল। সবার পানে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সেও উঠে গেল রান্নাঘরের পানে। রূপন্তীর পিছু পিছুই ঢুকল সে রান্নাঘরে। থমথমে কণ্ঠে প্রশ্ন করল, ওরা কেন এসেছে? রূপন্তী চুলায় পাতিল বসাতে বসাতে জবাব দিল, পার্টি করতে। আমাদের গতকাল রাতে বিয়ে হয়েছে তো। বিভান দাঁতে দাঁত চাপল। কটমট করে বলল, গত রাতেই বিয়ে হয়েছে আমাদের। সেই হিসেবে তোমার আমার আজ একে অপরের সাথে একান্তে সময় কাটানোর কথা ছিল। দুজন দুজনকে জড়িয়ে চুমুর বর্ষণ বইয়ে দেওয়ার কথা ছিল। তার মধ্যে এই উটকো ঝামেলাগুলো কেন এলো আমার বাড়িতে? বিভান দাঁতে দাঁত চাপল। কটমট করে বলল, গত রাতেই বিয়ে হয়েছে আমাদের। সেই হিসেবে তোমার আমার আজ একে অপরের সাথে সময় কাটানোর কথা ছিল। দুজন দুজনকে জড়িয়ে চুমুর বর্ষণ বইয়ে দেওয়ার কথা ছিল। তার মধ্যে এই উটকো ঝামেলাগুলো কেন এলো আমার বাড়িতে?
রূপন্তী ভরকে গেল। বিভানের এই হঠাৎ ভোল বদল প্রতি ক্ষণে ক্ষণে ভাবাচ্ছে তাকে। এ দেশে আসার পর থেকে যে ছেলে প্রতি মুহূর্তের তাকে অপমান করার কারণ খুঁজেছে, বাবাকে তুলে কথা বলেছে, একদিন গায়ে হাত পর্যন্ত তুলেছে, সেই ছেলের হঠাৎ এত পরিবর্তন ঠিক হজম হচ্ছে না মেয়েটার। মাঝে মাঝে তো রূপন্তীর সন্দেহ লাগে এই ছেলেই সেই বিভান তো নাকি অন্য কেউ। প্লাস্টিক সার্জারি করে বিভানের রূপ ধরেনি তো আবার। তবে আজকের ঘটনাগুলো থেকে রূপন্তী একটা বিষয় বেশ ভালোভাবেই বুঝেছে। সে বুঝেছে বিভানের প্রতি তার হৃদয়ে কোনো সুপ্ত অনুভূতি রয়েছে। নিজের অজান্তেই সারাদিন ঝগড়া বিবাদে লিপ্ত হতে হতেই ছেলেটার প্রতি এ অনুভূতি জন্মেছে তার মনের মণিকোঠায়। নয়তো হঠাৎ বিভানের কাছে আসা, চুমু খাওয়া, অনাকাঙ্ক্ষিত স্পর্শ কখনোই এত সহজে সহ্য করতে পারত না সে। ছেলেটার স্পর্শে তার শরীরে শিরশির অনুভূতির বদলে ঘৃণা জন্মাত। রূপন্তী কিঞ্চিৎ সময় নিয়ে তাকিয়ে রইল বিভানের পানে। অতঃপর নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, আমি কি জানি? আপনার মামাতো ভাই এবং আপনার বন্ধু এসেছে। আপনি তাদের কাছে গিয়েই জিজ্ঞেস করুন কেন এসেছে তারা। কিন্তু দোলা আর এলিনা তোমার বান্ধবী। ইমাদ ভাই আর জ্যাক এসেছেন বলে ওরা এসেছে। তারা না আসলে ওরাও আসত না। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল বিভান। থমথমে মুখশ্রী নিয়েই আবার গিয়ে বসল বসার কক্ষে। রূপন্তী এলো একটু পর। সবাইকে চা দিয়ে নিজেও এক কাপ চা নিয়ে বসল এলিনার পাশে। ইমাদ চায়ের কাপে প্রথম চুমুক দিয়েই ওষ্ঠে হাসি ফুটিয়ে তুলল। প্রফুল্ল চিত্তে বলল, অসাধারণ, অসাধারণ। একদম মন প্রাণ জুড়িয়ে গেল যেন। জ্যাকো ইমাদের কথার সাথে তাল মিলিয়ে বলল, সত্যিই অসাধারণ চা বানাও তুমি। প্রত্যুত্তরে রূপন্তী বলল না কিছুই, শুধু হাসল একটুখানি। তবে দৃষ্টি তীক্ষ্ণ হল বিভানের। চায়ের কাপ মুখে দিতে নিয়েও আর দিল না। ঠাস করে রাখল টেবিলের উপর। ইমাদ ভ্রু কুঁচকাল। চোখ ছোট ছোট করে শুধাল, সেদিনের মতো এই কাপটাও ভাঙার ইচ্ছে আছে নাকি তোর? বিভান দাঁতে দাঁত চাপল। বিড়বিড়িয়ে বলল, ইচ্ছে তো করছে তোকেই ভেঙে দিতে। ব্যাটা বেয়াদব, অসভ্য, ইতর। রাত্রি গড়িয়েছে কিছুটা। তবে এখনো গভীরতায় পা দেয়নি। চারিদিকটা কৃত্রিম উজ্জ্বল আলোয় আলোকিত এখনো। জনমানবের কলরব শোনা যাচ্ছে বাইরের রাস্তা থেকে। ইমাদ, জ্যাক, দোলা এবং এলিনা সিদ্ধান্ত নিয়েছে তারা আজ রাতের পার্টি বসাবে ছাদে। খোলা আকাশের নিচে চাঁদের আলো গায়ে মেখে সবাই হই হুল্লোড় করবে কিছুটা রাত পর্যন্ত। তারপর দোলার হোস্টেল বন্ধ হওয়ার আগে আগেই আবার সবাই মিলে ফিরে যাবে। বিভান আর রূপন্তীও তাদের এই সিদ্ধান্তে বাধা দেয়নি। কিছুটা রাত অবধি মজা তো কথাই যায়। তারপর তো চলেই যাবে। সিদ্ধান্ত অনুযায়ী সকল খাবার, মাদুর, পানি এবং প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সবাই ছাদে এলো। রূপন্তী মাদুর পাততেই বিভান বাদে একে একে তাতে বসে পড়ল সবাই। রূপন্তীর একপাশে বসেছে ইমাদ এবং অন্য পাশে দোলা। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হল আবারও। অবশ্য এই ইমাদটা সামনে এলে তার চোখে মুখে তীক্ষ্ণতা আপনা আপনি লেগে যায়, তারপর আর তা সরতেই চায় না। বিভান বুকে হাত গুজল। পা চালিয়ে এসে দাঁড়ালো ইমাদ এবং রূপন্তীর মাঝ বরাবর। থমথমে কণ্ঠে বলল, সরে বসো ইমাদ। আমি এখানে বসব। ইমাদ সরল না। ভ্রু কুঁচকে বলল, ওপাশে জায়গা আছে তো সেখানে গিয়ে বসো। আমি এখানেই বসব, তুই সরে বসো। ইমাদের ভালো লাগলো না বিষয়টা। সে বুঝল বিভান তাকে রূপন্তীর পাশ থেকে সরানোর জন্য সরে বসতে বলেছে। আর সরে বসতে বললেই কি সরে বসতে হবে নাকি? ইমাদ সরল না। ঠায় বসে রইল ওই স্থানেই। দৃঢ় কণ্ঠে বলল, আমি সরব না। তুই অন্য পাশে গিয়ে বসো। ক্রোধে ফোঁস ফোঁস করে উঠল বিভান। রূপন্তী ঢোক গিলল সাথে সাথে। এই লোক যে এখন রেগে গেছে তা বুঝতে আর তার বাকি রইল না। এরপর যদি রেগে গিয়ে কিছু করে ফেলে বা ঝামেলা করে তখন কি হবে? রূপন্তী নিজেই এবার সরে গিয়ে তার আর ইমাদের মাঝে জায়গা ফাঁকা করে দিল। বিভানের পানে তাকিয়ে বলল, বসুন আপনি। বিভান বসে পড়ল।
ইমাদ ভিতরে ভিতরে ফুঁসে উঠল বেজায়। ক্রোধে শরীরটা জ্বলে যাচ্ছে যেন। সবার মধ্যে বসে এখন কিছু বলতেও পারছে না। না, এভাবে আর চলতে দেওয়া যায় না। রূপন্তীকে সে ভালোবাসে। আর এখন যতদূর মনে হচ্ছে বিভানও পছন্দ করে রূপন্তীকে। এভাবে চলতে থাকলে বিভান যেকোনো সময় রূপন্তীকে তার কাছ থেকে কেড়ে নিবে। না, যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে তার মনের কথা জানাতে হবে। বলতে হবে ভালোবাসার কথা। বিভানের ভাবনার মধ্যেই রূপন্তী দোলাকে বলল, তুমি একটা গান ধরো তো। তোমার কণ্ঠ ভীষণ সুন্দর। লাজুক হাসল দোলা। নিচু স্বরে বলল, ততটাও ভালো না। ততটাই ভালো। গান শুরু করো তো এবার। বাকি সকলেও তাল মিলালো রূপন্তীর কথার সাথে। দোলা শীতল দৃষ্টিতে তাকালো ইমাদের পানে। কণ্ঠে সুর তুলে গান শুরু করল। জীবনে প্রথম তুমি, শেষ ভালোবাসা। তোমাকে নিয়ে আমার কত শত আশা। তোমার কাছে এলে সুখ খুঁজে পাই। চোখের আড়াল হলে যেন মরে যাই। চাই, শুধু চাই, তোমাকে চাই। এই জীবনে চাওয়ার আর কিছু নাই। দোলার গানের মধ্যেই পিছন থেকে একটা শক্তপোক্ত হাত এসে চেপে ধরল রূপন্তীর নরম কোমরখানা। হকচকিয়ে উঠল মেয়েটা। না দেখেও সে বুঝল এটা বিভানের হাত। কিন্তু এতগুলো লোকের মধ্যে এই নির্লজ্জ লোকটা এসব কি করছে? রূপন্তীর বুক কাঁপল। তড়িৎ গতিতে সে তাকালো সম্মুখ পানে, চোখ বুলিয়ে পর্যবেক্ষণ করল সবাইকে। না, আপাতত কেউ তাদের দেখছে না। সবার নজর এখন দোলার পানে। মেয়েটা হাঁফ ছেড়ে একটু বাঁচল। কিন্তু দেখতে কতক্ষণ? লোকটার ইদানিং সাহস বেড়ে যাচ্ছে ভীষণ। সবার মধ্যে বসে এসব কি করছে? যদি কেউ দেখে ফেলে তবে কেমন একটা বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাদের। রূপন্তী হাঁসফাঁস করে উঠল। সকলের অগোচরে নিজের কোমর থেকে বিভানের হাতটা ছাড়িয়ে দিতে চাইল, কিন্তু পারল না। ছেলেটা আরো শক্ত করে চেপে ধরল রূপন্তীর কোমরখানা। মেয়েটা ঠিক যতবার তার কোমর থেকে বিভানের হাতটা সরিয়ে দিতে চাইছে, ছেলেটাও ঠিক ততবার তার হাত চালিয়ে মোলায়েমভাবে চাপ দিচ্ছে রূপন্তীর কোমরে। প্রতিটি চাপে শিরশির করে উঠছে মেয়েটার শরীর। হৃদস্পন্দন আগের তুলনায় গাঢ়। শিরদাঁড়া বেয়ে নেমে যাচ্ছে অদ্ভুত শীতল এক রক্তস্রোত। এ কেমন অনুভূতি! এ কেমন অত্যাচার! রূপন্তীর নিঃশ্বাস গাঢ় হল। বিভানের পানে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, কি করছেন কি? হাত সরান আমার কোমর থেকে। বিভানও ঝুঁকে গেল মেয়েটার পানে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, তোমার কোমরটা ভীষণ নরম বেইব। একদম মাখনের মতো। আমি একটা চুমু খেতে চাই ওখানে। রুমে চলো। কান গরম হল রূপন্তীর। যতটুকু হতবাক্তা বাকি ছিল সেটুকুও পূরণ হয়েছে এবার। এ লোক তো শুধুমাত্র নির্লজ্জ নয়, বরং চরম নির্লজ্জ। কিসব কথা বলছে? নাক মুখ কুচকালো মেয়েটা। চিবিয়ে চিবিয়ে বলল, ছি, অশ্লীল। মানুষ বিয়ে করেই অশ্লীল হওয়ার জন্য। যে পুরুষ বিয়ের পরও বউয়ের সম্মুখে নিজের শালীনতা ধরে রাখে সে পুরুষ হয়ে গেল, অর্থাৎ তার নারীদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর নয়তো তার মেইন জায়গায় গণ্ডগোল আছে। অতি সত্বর তার কলিকাতা হারবালের শরণাপন্ন হওয়া প্রয়োজন। রূপন্তী কটমট করল। রুক্ষ কণ্ঠে বলল, নির্লজ্জ, অসভ্য পুরুষ। কোমর ছাড়ুন আমার। কেউ দেখে ফেললে আপনাকে লজ্জায় না পড়তে হলেও আমাকে লজ্জায় পড়তে হবে। বিভান ওষ্ঠ বাঁকাল। মেয়েটার কোমর ধরে নিজের কাছে টেনে নিতেই দোলার গান শেষ হল। সবাই হাত তালি দিয়ে উঠল সাথে সাথে। জ্যাক হাসিমুখে বলল, বাহ, ভীষণ সুন্দর গাও তুমি। ইমাদও ওষ্ঠ প্রসারিত করল। বাহবা দিয়ে বলল, সত্যিই অপূর্ব। বিভান এই ক্ষণে এসে কোমর ছাড়ল রূপন্তীর। মেয়েটা যেন একটু স্বস্তি পেল। তবে তার এই স্বস্তি বোধহয় সহ্য হল না বিভানের। পকেট থেকে মোবাইল বের করে এরিকের নাম্বারে মেসেজ করল কিছু একটা। 2 মিনিটও গড়াল না সেই মেসেজের পর। এর মধ্যেই ছাদের আলো নিভে গেল। অন্ধকারে ছেয়ে গেল ছাদটা। ঠিক তখনই রূপন্তী অনুভব করল তার ঘাড়ের কাছে কারো উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে।
কেঁপে উঠল মেয়েটা। হৃদস্পন্দন বাড়ল তার। রূপন্তী দ্রুততার সাথে সরে যেতে চাইল দূরে। বিভান তৎক্ষণাৎ হাত বাড়িয়ে আবারও কোমর চেপে ধরল তার, মুখ গুজল ঘাড়ে। গলা শুকিয়ে এলো মেয়েটার। ঠেলে সে নিজের থেকে সরিয়ে দিতে চাইল বিভানকে, কিন্তু পারল না। ছেলেটা আরও গাঢ়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল রূপন্তীতে। আলতোভাবে চুমু খেল মেয়েটার ঘাড়ে। পরপর আবার সেই চুমুর স্থানেই কিঞ্চিত জোরে সরে কামড় বসালো একটা। ব্যথা পেল রূপন্তী। চেঁচিয়ে উঠল সাথে সাথে। চমকালো সবাই। ইমাদ দ্রুততার সাথে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ধরল রূপন্তীর পানে। ব্যস্ত হয়ে শুধাল, কি হয়েছে? চেঁচিয়ে উঠলে কেন? এর মধ্যে ছাদের আলোও জ্বলে উঠল আবার। বিভান তার স্থানেই সুশীল ভদ্র এক পুরুষের ন্যায় বসে রয়েছে সুন্দরভাবে। আর রূপন্তী বসে রয়েছে ঘাড়ে হাত দিয়ে, চোখ মুখ কুঁচকে। ইমাদ মেয়েটার মুখ দর্শনে ভ্রু কুঁচকাল। ফের প্রশ্ন করল, কি হয়েছে? তোমার চোখ মুখ অমন দেখাচ্ছে কেন? রূপন্তী কিঞ্চিত অপ্রস্তুত হল। তখন ব্যথা পেয়ে কোনো চিন্তা ভাবনা ছাড়াই চেঁচিয়ে উঠেছিল। কিন্তু এখন সে কি উত্তর দিবে? বিভানের কর্মকাণ্ড সম্পর্কে বলাও সম্ভব নয়। মেয়েটা আমতা আমতা শুরু করল। ইতস্তত করে জবাব দিল, এমনি। অন্ধকারে ভয় পেয়ে গিয়েছিলাম একটু, তাই। দোলা কপাল কুঁচকাল। রূপন্তীর পানে ফিরে তাকিয়ে শুধাল, তাহলে ঘাড়ে হাত দিয়ে আছো কেন? ওখানে কি হয়েছে? কিছু না তো। হাত সরাও দেখি কি হয়েছে। রূপন্তী হাত সরাতে চাইল না। দোলা এক প্রকার জোর করেই গলা থেকে হাতটা সরিয়ে দিল তার। সাথে সাথেই অবাক হল মেয়েটা। চোখ বড় বড় করে প্রশ্ন করল, একই গলায় কি হয়েছে তোমার? লাল কেন? রূপন্তীর অপ্রস্তুত ভাব বাড়ল আরও। সব এই বদমাইশ বিভানটার জন্য। তাকে লজ্জায় না ফেলে যেন এর শান্তি হবে না। মেয়েটা এলোমেলো দৃষ্টি ফেলল। জোরপূর্বক হেসে বলল, পোকা। অন্ধকারে পোকায় কামড়িয়েছে। রূপন্তীর কথা শেষ হতে না হতেই বিভান থমথমে কণ্ঠে বলল, পোকাটা কেমন ছিল? আমাদের মতো বড় নাকি একদম ছোট ক্ষুদ্র? চলবে। গল্প ফ্লেকাচো। কলমে সাদিয়া শওকত বাবলি। পঞ্চম পর্ব।